গাড়ির ওয়াইপারটা একটানা ক্যাচ ক্যাচ শব্দ করে চলছে, কিন্তু সামনের কাজ পরিষ্কার করার সাধ্য তার নেই। দার্জিলিংয়ের এই পথে সন্ধে নামার আগেই যেন রাত নেমে আসে। তার উপর আজ কুয়াশা এত ঘন যে হেডলাইটের হলুদ আলো 10 হাত দূরের রাস্তাও ঠিকমতো চিনে নিতে পারছে না। আবির পেছনের সিটে বসে জ্যাকেটের কলারটা আরেকটু তিলে দিল। হাড় কাঁপানো ঠান্ডা, কিন্তু এই ঠান্ডার চেয়েও বেশি অস্বস্তি লাগছে চারপাশের অস্বাভাবিক নিস্তব্ধতা দেখে। পাহাড়ি রাস্তায় সাধারণত ঝিঝির ডাক বা দূর থেকে ভেসে আসা কোনো পাহাড়ি গানের সুর শোনা যায়, কিন্তু আজ সব চুপ, যেন প্রকৃতি নিজেই দম বন্ধ করে কিছুর প্রতীক্ষা করছে। ড্রাইভার রতন গত 10 মিনিট ধরে কোনো কথা বলছে না, অথচ শিলিগুড়ি থেকে ওঠার সময় ছেলেটা বেশ বকবক করছিল। সমতল ছেড়ে গাড়ি যত ওপরে উঠছে, রতনের মুখ ততই ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আর কতটা পথ রতন? আবির নীরবতা ভাঙল। রতন লুকিং গ্লাসে একবার আবিরের দিকে তাকালো। তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। সে ঢোক গিলে বলল, বেশি দূর না স্যার, ওই তো সামনেই কাশিয়াং মোড় পার হলেই জঙ্গল শুরু, তারপরেই। রতন কথাটা শেষ করল না। আবির লক্ষ্য করল স্টিয়ারিং ধরা রতনের হাত দুটো সামান্য কাঁপছে। তারপরে কি? আবির শান্ত গলায় জানতে চাইল। স্যার, একটা কথা বলি? রতন একটু ইতস্তত করে বলল, শহরের অত ভালো হোটেল থাকতে আপনি কেন যে ওই ছায়াবিথি ভিলাটা ভাড়া নিলেন? স্থানীয় লোকরা কিন্তু ওই দিকটায় দিনের বেলাতেও যায় না। আবির মৃদু হাসল। এই হাসিটা তার চিরচেনা, শহুরে যুক্তিবাদী মানুষের হাসি। সে পেশায় লেখক, তার আগামী উপন্যাসের জন্য নির্জনতা দরকার। ভুতুরে গুজব ছড়ানো পুরনো বাড়িগুলোর মতো নির্জন আর কোথায় পাওয়া যাবে? লোকে তো অনেক কথাই বলে রতন, ওসব গাঁজাখুরি গল্পে কান দিও না, আমার নিরিবিলি দরকার, ব্যাস। রতন আর কোনো তর্ক করল না, কিন্তু তার মুখের উদ্বেগ কমল না। গাড়িটা একটা বাঁক নিতেই হেডলাইটের আলোয় রাস্তার পাশে একটা সাইনবোর্ড চকচক করে উঠল, বিপজ্জনক মাক, ধীরে চলুন। হঠাৎ আবিরের মনে হল রাস্তার ধারের ঘন পাইন গাছগুলোর আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে। গাড়িটা দ্রুত বেরিয়ে গেল, কিন্তু আবিরের মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে কি ভুল দেখল? কুয়াশার মধ্যে মানুষের অবয়ব তৈরি হওয়া নতুন কিছু নয়, একে বলে প্যারাডোলিয়া। আবির নিজেকে বোঝাল, কিন্তু মন মানিল না। মনে হলো ছাইরঙা কোনো শাড়ি পরা এক নারী মূর্তি স্থির দৃষ্টিতে তাদের গাড়ির দিকে তাকিয়েছিল। তার চুলগুলো এলোমেলো, বাতাসে উঠছিল। রতন, গাড়িটা একটু আস্তে চালাও, আবির নিজের অজান্তেই বলে উঠল। কেন স্যার, কিছু দেখলেন? রতনের গলার স্বর কেঁপে উঠল। না, কিছু না, কুয়াশা বাড়ছে তাই বললাম। গাড়িটা এখন পিচ ঢালা রাস্তা ছেড়ে মোরামের রাস্তায় নেমেছে। দুপাশে ঘন জঙ্গল, গাছের ডালগুলো একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যেন আকাশটাকে ঢেকে দিত চায়। বাতাসের শোঁ শোঁ শব্দে মনে হচ্ছে কেউ যেন দীর্ঘশ্বাস ফেলছে। মিনিট 15 পর গাড়িটা একটা বিশাল মোর্চে ধরা লোহার গেটের সামনে এসে থামল। গেটের ওপরের ফলকটা লতাপাতায় ঢেকে গেছে, তবুও আবছা আলোয় পড়া যাচ্ছে নামটা, ছায়াবেথি। বাড়িটা অন্ধকারের মধ্যে একটা বিশাল দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। ব্রিটিশ আমলের স্থাপত্য। দোতলার বারান্দায় একটা ভাঙা ইজি চেয়ার, আর তার ঠিক পেছনের ঘরটার জানলায় কোনো কাঁচ নেই, যেন একটা কালো গর্ত হাঁ করে তাকিয়ে আছে আগন্তুকদের দিকে। আবির গাড়ি থেকে নামল। পায়ের নিচে শুকনো পাতা মরমর করে উঠল। সে বুক ভরে শ্বাস নিল। পাহাড়ি বাতাসের সাথে একটা মিষ্টি গন্ধ ভেসে এলো। হাসনাহেনা? এই অসময়ে হাসনাহেনা ফোটে নাকি? রতন তাড়াহুড়ো করে আবিরের লাগেজটা নামিয়ে দিয়ে বলল, স্যার, আমি আজ আর ভেতরে যাব না, রাত হয়ে গেছে, কাল সকালে এসে আপনার বাজার করে দিয়ে যাব। আবির কিছু বলার আগেই রতন গাড়িতে উঠে স্টার্ট দিল। সে যেন এখান থেকে পালাতে পারলেই বাঁচে। গাড়িটা চোখের আড়ালে চলে যেতেই আবির একা হয়ে গেল। চারপাশ নিঝুম, শুধু বাতাসের শব্দ আর সেই তীব্র ফুলের গন্ধ। আবির রিট ঠেলে ভেতরে ঢুকল। তার নিজের পায়ের শব্দ প্রতিধ্বনির মতো ফিরে আসছে। মূল দরজার কাছে পৌঁছতেই আবির থমকে দাঁড়াল। দরজাটা সামান্য ফাঁকা করা। কেয়ারটেকার কি দরজা খোলা রেখেই চলে গেছে, নাকি ভেতরে অন্য কেউ আছে? আবির পকেট থেকে টর্চটা বের করল। আলোর রেখাটা দরজার ওপর ফেলতেই তার চোখ আটকে গেল দরজার হাতলে। ধুলোমাখা পেতলের হাতল, কিন্তু তাতে একটা তাজা হাতের ছাপ স্পষ্ট। ছাপটা খুব ছোট, সরু আঙুলের কোনো মেয়ের হাতের ছাপ। আবিরের বুকের ভেতরটা ধক করে উঠল। সে কি ফিরে যাবে, নাকি এই রহস্যের শেষ দেখবে? সে ধীর পায়ে দরজায় হাত রাখল। ক্যাচ ক্যাচ শব্দে শতাব্দী প্রাচীন দরজাটা খুলে গেল। অন্ধকার তাকে স্বাগত জানালো। আবির জানত না সে শুধু একটা বাড়িতে ঢুকছে না,
সে প্রবেশ করছে এমন এক অতীতে যেখানে কেউ একজন তার জন্য বহু বছর ধরে অপেক্ষা করছে। বাতাসে ফিস করে কেউ যেন বলে উঠল, এসেছ তুমি? আবির চমকে পেছনে তাকাল। কেউ নেই, শুধু কুয়াশা আর কুয়াশা। দরজাটা খোলার পর যে ঠান্ডা বাতাসটা আবিরের মুখে ঝাপটা মারল, তাতে বাইরের শীতের চেয়েও এক অদ্ভুত স্যাঁতসেঁতে ভাব বেশি। ভেতরের অন্ধকার এতটাই গাঢ় যে মনে হচ্ছে কালির দোয়াতে ডুবিয়ে রাখা হয়েছে পুরো বাড়িটাকে। আবির টর্চের আলোটা এদিক ওদিক ঘোরাল। বিশাল এক হলঘর, ছাদটা অনেক উঁচুতে। সেখান থেকে ঝুলছে একটা বিশাল ঝাড়বাতি। ঝাড়বাতির কাঁচগুলো ধুলোর আস্তরে ঢাকা। বাকসার জালে জড়িয়ে আছে এক একটা মোমবাতি দান। মেঝের মার্বেল পাথরগুলো একসময় হয়তো সাদা ছিল, এখন সময়ের ভারে হলদেটে হয়ে গেছে। কে কে ওখানে? আবিরের গলার আওয়াজটা ফাঁকা হলঘরে গমগম করে উঠল। প্রতিধ্বনি হল, ওখানে ওখানে। হঠাৎ সিঁড়ির দিক থেকে একটা খসখস শব্দ শোনা গেল। আবির দ্রুত টর্চটা সেদিকে ঘোরাল। দোতলার সিঁড়ি দিয়ে কেউ একজন নেমে আসছে, হাতে একটা লণ্ঠন। আলোর শিখাটা কাঁপছে নাকি লোকটার হাত কাঁপছে বোঝা যাচ্ছে না। কাছে আসতেই আবির দেখল এক বৃদ্ধ মানুষ, চামড়া কুচকে যাওয়া মুখ, পরনে মলিন ধুতি আর গায়ে জড়ানো তালি দেওয়া একটা শাল। চোখের মণি দুটো ঘোলাটে, যেন ছানি পড়েছে। আপনি নতুন বাবু? বৃদ্ধের গলার স্বর ভাঙা ভাঙা, যেন বহু বছর তিনি কারোর সাথে কথা বলেননি। আবির একটু স্বস্তি পেল, অন্তত রক্ত মাংসের মানুষ। হ্যাঁ, আমি আবির। আপনি নিশ্চয়ই হরিপদ, কেয়ারটেকার। বৃদ্ধ মাথা নাড়লেন। একগে, আমি সেই দুপুরের পর থেকে অপেক্ষা করছি। ভাবলাম আপনি আর আসবেন না। এখানকার বাতাস বড় ভারী বাবু, সহজে কাউকে টিকতে দেয় না। আবির ভ্রু কুচকাল। তার মানে এর আগে কেউ এখানে থাকেনি? হরিপদ লণ্ঠনটা উঁচিয়ে ধরলেন। আলো ছায়ার খেলায় তার মুখটা আরও রহস্যময় লাগল। থাকার চেষ্টা করেছিল বাবু, কিন্তু ছায়াবিথি সবাইকে সহ্য করে না। আসুন, আপনার ঘর তৈরি রেখেছি। হরিপদ সামনে হাঁটতে শুরু করলেন। তার হাঁটার ভঙ্গিটা অদ্ভুত, যেন মাটির ওপর দিয়ে ভেসে চলেছেন। আবির তাকে অনুসরণ করল। কাঠের মেঝেতে আবিরের জুতো মটমট শব্দ করছে, কিন্তু আশ্চর্য, হরিপদর পায়ের কোনো শব্দ হচ্ছে না। হরিপদ কাকা, একটা কথা জিজ্ঞেস করব? সিঁড়ি দিয়ে ওঠার সময় আবির বলল। বলুন বাবু। আমি আসার সময় মেন দরজাটা খোলা ছিল, হাতলে একটা ধুলোমাখা হাতের ছাপ দেখলাম। আপনি কি বাইরে গিয়েছিলেন? হরিপদ থমকে দাঁড়ালেন। তিনি ধীরে ধীরে ঘাড় ঘোরালেন। লণ্ঠনের ম্লান আলোয় তার চোখ দুটো চকচক করে উঠল। দরজা তো আমি ভেতর থেকে খিল দিয়ে রেখেছিলাম বাবু, আর এই আমি ছাড়া এ বাড়িতে গত 7 বছরে কোনো মানুষ ঢোকেনি। আবিরের বুকের ভেতরটা আবার ধক করে উঠল। তাহলে দরজা খুলল কে? আর ওই ছোট সরু হাতের ছাপটা কার? লম্বা করিডোর, দুপাশে সারিবদ্ধ বন্ধ দরজা। প্রতিটি দরজার ওপর কাঠের কারুকাজ করা, কিন্তু সেগুলোতেও ধুলোর পুরো আস্তর। দেয়াল জুড়ে টাঙানো তৈলচিত্র, পুরনো আমলের জমিদারদের ছবি। তাদের দৃষ্টি যেন আবিরকে অনুসরণ করছে। করিডোরের একদম শেষের ঘরটার সামনে এসে হরিপদ থামলেন। চাবি ঘুরিয়ে দরজা খুলতেই ন্যাপথলিন আর পুরনো কাঠের গন্ধ নাকে এলো। এই ঘরটা দক্ষিণ দিকে, সকালে রোদ পাবেন। হরিপদ লণ্ঠনটা টেবিলের ওপর রাখলেন। মোমবাতি জ্বালিয়ে দিতেই ঘরটা আলোকিত হল। একটা বিশাল পালঙ্ক, পাশে মেহগনি কাঠের ড্রেসিং টেবিল, আর জানলার পাশে একটা টিজি চেয়ার। আমি নিচে থাকব বাবু, রান্নাঘরের পাশের ছোট ঘরটায়। কোনো দরকার হলে ডাকবেন। তবে তবে কি? তবে রাত 12টার পর ভুলেও করিডোরে বেরোবেন না। আর যদি কোনো আওয়াজ পান বা কেউ যদি ডাকে, সাড়া দেবেন না। আমির হাসল। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন হরিপদ কাকা? আমি এসব বিশ্বাস করি না। হরিপদ কোনো উত্তর দিলেন না, শুধু একটা দীর্ঘ শ্বাস ফেলে বেরিয়ে গেলেন। দরজাটা বন্ধ হওয়ার শব্দে ঘরটা চূড়ান্ত নিস্তব্ধতায় ডুবে গেল। আবির ব্যাগ থেকে কাপড়চোপড় বের করে গুছিয়ে রাখতে লাগল। রাত এখন 10টা, কিন্তু মনে হচ্ছে গভীর রাত। বাইরের কুয়াশা জানলার কাঁচ ভেদ করে ভেতরে উঁকি মারছে। ফ্রেশ হয়ে আবির ইজি চেয়ারটায় বসল। হাতে তার অসমাপ্ত পাণ্ডুলিপি, কিন্তু কিছুতেই সে লেখায় মন দিতে পারছে না। বারবার তার মনে হচ্ছে এই ঘরে সে একা নয়। ড্রেসিং টেবিলের আয়নাটা কেমন ঘোলাটে। আবির সেদিকে তাকাতে গিয়েও তাকাল না। এক অস্বস্তি কাজ করছে মনের ভেতর। হঠাৎ আবির সোজা হয়ে বসল। একটা গন্ধ,
খুব মিষ্টি তীব্র একটা গন্ধ। হাসনা হেনা। জানলা তো বন্ধ, তাহলে গন্ধটা আসছে কোথা থেকে? আবির উঠে দাঁড়িয়ে জানলার কাছে গেল। কাঁচের ওপারে শুধুই অন্ধকার বাগান। ঠিক তখনই ঘরের ঠিক বাইরে করিডোর থেকে একটা আওয়াজ ভেসে এলো। ছম ছম ছম। খুব ধীর লয়ে কিন্তু স্পষ্ট। কেউ যেন নূপুর পরে খালি পায়ে করিডোর দিয়ে হেঁটে আসছে। শব্দটা আবিরের দরজার দিকেই এগিয়ে আসছে। আবিরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল। হরিপদ তো বলেছিল এই বাড়িতে আর কেউ নেই, আর হরিপদর পায়ে নূপুর থাকার কথা নয়। শব্দটা আরও কাছে এলো। ছম ছম ছম। এবং ঠিক আবিরের বন্ধ দরজার ওপারে এসে শব্দটা থেমে গেল। আবির শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। দরজার ওপারে কে দাঁড়িয়ে আছে? দরজার নিচের ফাঁক দিয়ে কি কোনো ছায়া দেখা যাচ্ছে? হঠাৎ দরজার হাতলটা খুব ধীরে ধীরে ঘুরতে শুরু করল। ক্যাচ ক্যাচ। কেউ একজন ভেতরে আসার চেষ্টা করছে। আবিরের চোখ দরজার হাতলটার উপর স্থির হয়ে আছে। পিতলের হাতলটা বাঁদিকে মোচড় খাচ্ছে, ধীরে, খুব ধীরে। যেন ওপাশের মানুষটা জানে আবির জেগে আছে, জানে আবির এই মুহূর্তে ভয় পাচ্ছে। বাইরের নিস্তব্ধতা ভেঙে কাঠের দরজায় একটা মৃদু ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো। দরজাটা কি লক করা নেই? আবির মনে করার চেষ্টা করল। সে ছিটকিনি লাগিয়েছিল কি? হ্যাঁ, লাগিয়েছিল, কিন্তু পুরনো দিনের ছিটকিনি। জোর দিলে খুলে যাওয়া অসম্ভব নয়। আবিরের হাতের কাছে ভারী কিছু নেই। সে টেবিলের ওপর থেকে ভারী কাঁচের অ্যাস্ট্রেটা তুলে নিল। বুকের ধরফড়ানি গলার কাছে উঠে এসেছে। কে কে ওখানে? আবির চিৎকার করে উঠল। তার নিজের গলার আওয়াজ নিজের কানেই অচেনা লাগল। হাতল ঘোড়া হঠাৎ থেমে গেল। মুহূর্তের স্তব্ধতা। তারপর দরজার ওপাশ থেকে দ্রুত লঘু পায়ে কেউ সরে যাওয়ার শব্দ হলো। আবার সেই নূপুরের শব্দ। ছম ছম ছম। শব্দটা করিডোর ধরে মিলিয়ে গেল সিঁড়ির দিকে। আবির এক লাফে বিছানা থেকে নেমে দরজার কাছে গেল। এক ঝটকায় দরজাটা খুলে ফেলল সে। হাতে ধরা টর্চের আলো ফেলল করিডোরে। কেউ নেই। লম্বা করিডোরটা শূন্য পড়ে আছে। দেয়ালের দুপাশে টাঙানো পূর্বপুরুষদের ছবিগুলো যেন আবিরের বোকামি দেখে হাসছে। কিন্তু একটা জিনিস আবিরকে চমকে দিল। করিডোরের বাতাস অসম্ভব ঠান্ডা, যেন এইমাত্র ফ্রিজের দরজা খোলা হয়েছে। আর সেই গন্ধটা, হাসনাহেনার তীব্র সুবাসে করিডোরটা মম করছে। আবিরের ঘাড়ের পেছনের লোম খাড়া হয়ে গেল। সে কি ভুল শুনেছে? না, হ্যালুসিনেশন এত বাস্তব হতে পারে না। সেদিন রাতে আর আবিরের চোখে ঘুম এলো না। সেই ইজি চেয়ারে বসে জানলা দিয়ে ভোরের আলো ফোটার অপেক্ষা করতে লাগল। পরদিন সকালে রোদ উঠতেই রাতের ভয়টা অনেকটা কেটে গেল। পাহাড়ি রোদ, পাখির ডাক আর স্বচ্ছ আকাশ, সব মিলিয়ে ছায়াবি থেকে এখন আর অতটা ভুতুরে মনে হচ্ছে না। আবির ভাবল হয়তো মনের ভুল। নতুন জায়গা, জার্নির ক্লান্তি আর হরিপদর ওইসব আজগুবি গল্প, সব মিলিয়ে অবচেতন মন হয়তো খেলা করেছে। নিচে ডাইনিং টেবিলে লুচি আর আলুর দম দিয়ে নাস্তা করতে করতে আবির হরিপদকে ডাকল। হরিপদ কাকা, কাল রাতে আপনি দোতলায় এসেছিলেন? হরিপদ চায়ের কাপ এগিয়ে দিতে গিয়ে থমকে গেলেন। না বাবু, আমার বাত আছে, রাতে আমি সিঁড়ি ভাঙতে পারি না। কেন, কিছু হয়েছে? আবির সরাসরি হরিপদর চোখের দিকে তাকালো। বুড়োর চোখে কোনো ছলচাতুরি নেই, আছে কেবল এক ধরনের ভীতি। না, কিছু না, হয়তো বিড়াল টিড়াল হবে। আবির প্রসঙ্গটা এড়িয়ে গেল। নাস্তা শেষে আবির পুরো বাড়িটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিল। বাড়িটা বিশাল। নিচতলায় লাইব্রেরি, ড্রয়িং রুম আর একটা বিশাল নাচঘর। আসবাবপত্রে ধুলো জমে আছে, তবে বাড়িটার স্থাপত্য অসাধারণ। দোতলায় আবিরের ঘরের উল্টো দিকে একটা প্যাসেজ চলে গেছে পূর্ব দিকে। আবির সেদিকে পা বাড়াল। এই দিকটায় আলো কম ঢোকে, জানলাগুলো সব তক্তা দিয়ে মারা। হাঁটতে হাঁটতে প্যাসেজের একদম শেষ মাথায় এসে আবির থমকে দাঁড়াল। একটা ঘর। অন্য সব দরজার চেয়ে এই দরজাটা আলাদা। আবলুস কাঠের তৈরি, তার উপর খোদাই করা অদ্ভুত সব নকশা, লতা পাতা আর সাপের মতো প্যাঁচানো সব আকার। কিন্তু যেটা সবচেয়ে অদ্ভুত সেটা হলে দরজায় ঝুলছে একটা বিশাল তালা। তালাটাই জং ধরেছে, লাল কাপড়ে মোড়ানো। দরজাটার সামনে দাঁড়াতেই আবিরের শরীরটা কেমন শিরশির করে উঠল। মনে হলো এই দরজার ওপাশ থেকে কেউ তাকে দেখছে। ওদিকে যাবেন না বাবু। পেছন থেকে হরিপদর চিৎকার শুনে আবির চমকে উঠল। হরিপদ হন্তধন্ত হয়ে ছুটে আসছেন। তার হাতে মুখ মোছার কাপড়, মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। কেন, এটা কিসের ঘর? আবির জানতে চাইল। হরিপদ কাছে এসে হাঁপাতে লাগলেন। এটা ছোট গিন্নিমার ঘর ছিল, নন্দিনী দেবীর। আজ 25 বছর হলো এই ঘরের তালা খোলা হয় না। নন্দিনী দেবী? কে তিনি? হরিপদর চোখ ছলছল করে উঠল।
তিনি দরজার দিকে একবার তাকিয়ে ভয়ার্ত গলায় ফিসফিস করে বললেন, উনি এই বাড়ির অভিশাপ, আবার উনি এই বাড়ির মায়া। ওনার মৃত্যুর পর বড়কর্তা এই ঘরে তালা লাগিয়ে চাবিটা কুয়োয় ফেলে দিয়েছিলেন। বলেছিলেন এই দরজা খুললে সর্বনাশ হবে। কিভাবে মারা দিয়েছিলেন তিনি? হরিপদ কোনো উত্তর দিলেন না, শুধু মাথা নিচু করে বললেন, পুরনো কাসুন্দি ঘাঁটবেন না বাবু, আপনি শহরে থাকেন, 2 দিন পর চলে যাবেন, এই বাড়ির দীর্ঘশ্বাস আপনার গায়ে মাখবেন না, আসুন নিচে আসুন। হরিপদ ব্যস্ত হয়ে চলে গেলেন। আবির কিছুক্ষণ তালাবদ্ধ দরজাটার দিকে তাকিয়ে রইল। 25 বছর ধরে বন্ধ ঘর, অথচ আবিরের চোখ হঠাৎ মেঝের দিকে গেল। দরজার ঠিক নিচটায় চৌকাঠের ওপর একটা জিনিস চকচক করছে। আবির নিচু হয়ে জিনিসটা তুলে নিল। একটা রূপোর নূপুর, এক্কেবারে ঝকঝকে নতুন, কোথাও এক বিন্দু ধুলো নেই। 25 বছর ধরে বন্ধ থাকা ঘরের সামনে একদম নতুন নূপুর এলো কোথা থেকে? আর কাল রাতে সেই শব্দটা? আবির নূপুরটা হাতের মুঠোয় শক্ত করে ধরল। ঠান্ডা ধাতব স্পর্শে তার হাতটা কেঁপে উঠল। হরিপদ মিথ্যে বলছে, অথবা হরিপদ জানে না যে এই ঘরের বাসিন্দা হয়তো তালাবদ্ধ নেই। আবির কান পেতে দরজার গায়ে কান রাখল। ভেতর থেকে কোনো শব্দ আসছে কি? হ্যাঁ, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। ভেতর থেকে কেউ একজন পিয়ানোর রিডে খুব আলতো করে আঙুল ছোঁয়ালো। টুং টাং। আবিরের রক্ত হিম হয়ে গেল। এই ঘরে কেউ আছে। পিয়ানোর সেই টুং শব্দটা আবিরের কানে লেগে রইল বহুক্ষণ। সে দরজার গায়ে কান পেতে দাঁড়িয়ে রইল পাথরের মূর্তির মতো। কিন্তু আর কোনো শব্দ নেই, শুধুই বাতাসের হাহাকার আর পুরনো কাঠের কাঠামোর মর্মর শব্দ। আবিরের খুব ইচ্ছে হল দরজার জংধারা তালাটা ভেঙে ফেলে, কিন্তু সে নিজেকে সামলে নিল। হরিপদ সন্দেহ করবে, তাছাড়া দিনের আলোয় এসব করলে পাগলামি মনে হবে। সে পকেট থেকে পাওয়া রূপোর নূপুরটা খুব সাবধানে ট্রাউজারের পকেটে রাখল। এটা প্রমাণ যে তার মস্তিষ্ক তার সাথে প্রতারণা করছে না। দুপুরের খাবার খেতে বসে আবির লক্ষ্য করল হরিপদ তাকে আর চোখে দেখছে। বাবু, ওই দিকটায় আর গিয়েছিলেন? হরিপদ ভাতের থালা নামাতে নামাতে জিজ্ঞেস করল। না, আবির মিথ্যে বলল, আমি লাইব্রেরিতে ছিলাম। হরিপদে জানে একটু স্বস্তি পেল। ভালো, আজ অমাবস্যা বাবু, রাতটা ভালো না, জানলা দরজা সব ভালো করে আটকে শোবেন। বিকেল গড়িয়ে সন্ধে নামতেই ছায়াবিথির রূপ বদলে গেল। কুয়াশা আজ আরও ঘন হয়ে নেমেছে। আবির দোতলার বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরাল। এখান থেকে পেছনের বাগানটা দেখা যায়। বাগানের এক কোণে ঝোপ জঙ্গলের আড়ালে একটা শ্বেত পাথরের বেদি মতো দেখা যাচ্ছে। ওটা কি, কোনো স্মৃতিস্তম্ভ? হঠাৎ বাতাসের দিক পরিবর্তন হল, আর সঙ্গে সঙ্গেই সেই গন্ধটা ধেয়ে এলো। হাসনা হেনা, তীব্র, উগ্র এবং নেশা ধরানো গন্ধ। সাধারণত হাসনা হেনার গন্ধ মিষ্টি হয়, কিন্তু এই গন্ধে এমন কিছু একটা আছে যা মাথা ঝিমঝিম করিয়ে দেয়। মনে হয় বাতাসের অক্সিজেন শুষে নিচ্ছে এই গন্ধ। আবির বারান্দার রেলিং ধরে নিচে তাকালো। বাগানের একদম মাঝখানে একটা বিশাল ঝোপ। অন্ধকারেও বোঝা যাচ্ছে ওটা হাসনা হেনার ঝোপ। থোকা থোকা সাদা ফুল ফুটে আছে। কিন্তু অবাক করা বিষয় হল বাগানের বাকি সব গাছপালা শুকনো মরা, শুধু ওই ঝোপটা অস্বাভাবিক রকমের সজীব, যেন কেউ নিয়মিত ওটার যত্ন নেয়। আবিরের মনে হল ঝোপের আড়ালে সাদা কাপড়ের মতো কিছু একটা নড়ল। কে? আবির ফিসফিস করে ডাকল। বাতাসে উত্তর এলো না, শুধু গন্ধটা আরও তীব্র হল। আবির দ্রুত ঘরে ফিরে এলো। তার মাথাটা কেমন ভার হয়ে আছে, শরীরটা অবশ রাখছে। সে ইজি চেয়ারে গা এলিয়ে দিল। তার চোখের পাতা ভারী হয়ে আসছে। সে কি ঘুমিয়ে পড়ছে, নাকি জ্ঞান হারাচ্ছে? মাঝরাতে আবিরের ঘুম ভাঙল। ঘরটা অন্ধকারে ডুবে আছে। মোমবাতিটা কখন নিভে গেছে খেয়াল নেই, কিন্তু আবির বুঝতে পারল সে ঘরে একা নয়। তার বুকের উপর ভারী কিছু একটা চেপে বসেছে। সে নড়তে পারছে না। স্লিপ প্যারালিসিস? আবির নিজেকে বোঝাতে চাইল, কিন্তু স্লিপ প্যারালিসিসে গন্ধ পাওয়া যায় না। সারা ঘর হাসনাহেনার গন্ধে ম করছে, এত তীব্র গন্ধ যে দম বন্ধ হয়ে আসার উপক্রম। আবির চোখের মণি ঘুরিয়ে ঘরের কোণায় পাকাল। জানলাটা খোলা। সে তো জানলা বন্ধ করেই শুয়েছিল। চাঁদের ম্লান আলো এসে পড়েছে মেঝের উপর, আর সেই আলোর রেখায় দাঁড়িয়ে আছে একটি ছায়া, একজন নারী। তার লম্বা চুলগুলো পিঠ বেয়ে কোমর পর্যন্ত নেমে গেছে। পরনে সেকেলে ধরনের একটা শাড়ি। সে জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, যেন বাইরের অন্ধকারের সাথে কথা বলছে। আবিরের গলা দিয়ে কোনো স্বর বেরোল না। সে শুধু তাকিয়ে রইল। ভয় আর বিস্ময় তাকে গ্রাস করেছে। ছায়া মূর্তিটি ধীরে ধীরে ঘুরল। আবিরের হৃৎস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হল। মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, চুলের আড়ালে ঢাকা,
কিন্তু তার উপস্থিতিটা অসম্ভব রকমের করুণ এবং মায়াবী। সে ধীরে ধীরে আবিরের বিছানার দিকে এগিয়ে এলো। মেঝেতে কোনো শব্দ হচ্ছে না, শুধু একটা মৃদু রিনিঝিনি আওয়াজ। নূপুর? হ্যাঁ, নূপুরের শব্দ। আবিরের পকেটে থাকা নূপুরটার মতোই কি। ছায়ামূর্তিটি বিছানার পাশে এসে থামল, তারপর খুব ধীরে আলতো করে ঝুঁকে এলো আবিরের মুখের উপর। আবির অনুভব করল একগুচ্ছ ঠান্ডা চুল তার কপাল স্পর্শ করল। বরফ শীতল একটা নিঃশ্বাস তার গালে এসে লাগল। মেয়েটি ফিসফিস করে বলল, তুমি এসেছ? কতদিন অপেক্ষা করেছি। আমার প্রীতম। প্রীতম? আবিরের নাম তো প্রীতম নয়। মেয়েটির হাতটা আবিরের বুকের ওপর নেমে এলো। আবির ভাবল এই বুঝি তার হৃৎপিণ্ড ছিঁড়ে বেরিয়ে আসবে, কিন্তু না, স্পর্শটা পালকের মতো নরম। এক অদ্ভুত আবেশে আবিরের চোখ বুজে এলো। ভয়ের বদলে এক তীব্র ভালোবাসা অনুভব করল সে, যেন এই স্পর্শ তার বহু যুগের চেনা। আমি যাব না, আমি আর কোথাও যাব না, আবির বিড়বিড় করে বলতে চাইল, কিন্তু শব্দগুলো গলার কাছে আটকে গেল। তীব্র গন্ধে আবিরের চেতনা আবার লোপ পেল। পরদিন সকালে পাখির ডাকে আবিরের ঘুম ভাঙল। জানলা দিয়ে উজ্জ্বল রোদ এসে পড়েছে তার মুখে। সে ধর্মর করে উঠে বসল। স্বপ্ন? পুরোটাই কি স্বপ্ন ছিল? কাল রাতির সেই ভয়, সেই ছায়ামূর্তি, সেই স্পর্শ, সব কি মনের ভুল? আবির কপালে হাত দিয়ে দেখল ঘামে ভিজে আছে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, দুঃস্বপ্নই ছিল। সে বিছানা থেকে নামতে যাবে, ঠিক তখনই তার চোখ পড়ল বালিশের পাশে। সেখানে পড়ে আছে একগুচ্ছ তাজা হাসনাহেনা ফুল। ফুলগুলো এখনও শিশিরে ভেজা, যেন এইমাত্র কেউ বাগান থেকে ছিঁড়ে এনে তার মাথার কাছে রেখে গেছে। আবির ফুলগুলো হাতে তুলে নিল। তার হাত কাঁপছে। এটা স্বপ্ন ছিল না, কেউ একজন গতরাত্রে এই ঘরে ছিল, এবং সেই কেউ একজন মানুষ নয়। বিছানায় পড়ে থাকা শিশির ভেজা হাসনাহিনা ফুলগুলোর দিকে তাকিয়ে আবির অনেকটা সময় পাথর হয়ে বসে রইল। তার যুক্তিবাদী মন এখন আর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না। বন্ধ ঘর, ৩ তলার উচ্চতা, অথচ তাজা ফুল এলো কোথা থেকে? ফুলগুলো হাতে নিয়ে আবির জানলার কাছে গেল। নিচে বাগানটা দেখা যাচ্ছে। সেই হাসনাহেনার ঝোপটা সকালের আলোয় বেশ শান্ত দেখাচ্ছে। কিন্তু আবিরের মনে হল ঝুপির আড়ালে কেউ একজন দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে আছে। সে ভালো করে তাকাতেই দেখল কেউ নেই, শুধু বাতাসের দোলায় ডালগুলো নড়ছে। আজ আর আবির নাস্তা করতে নিচে নামল না। তার মাথায় এখন একটাই চিন্তা, কে এই নন্দিনী? আর প্রীতম নামটাই বা তাকে কেন ধরে ডাকল সেই ছায়া? দুপুরের দিকে হরিপদ বাজারে গেল। বাড়িটা এখন পুরোপুরি ফাঁকা। আবির এই সুযোগটাই খুঁজছিল। সে জানে এই বাড়ির কোথাও না কোথাও অতীতের সব প্রশ্নের উত্তর লুকোনো আছে। সে সোজা নিচতলায় লাইব্রেরিতে চলে গেল। গতকাল লাইব্রেরিটা ভালো করে দেখা হয়নি। বিশাল ঘর, আলমারি ভর্তি হাজার হাজার পুরনো বই। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ থেকে শুরু করে দুষ্প্রাপ্য সব ইংরেজি ক্লাসিক। কিন্তু আবিরের চোখ বইয়ের দিকে নেই, সেই খুঁজছে অন্য কিছু। লাইব্রেরির এক কোণায় একটা সর্পিলাকার লোহার সিঁড়ি ওপরে উঠে গেছে। দেখে মনে হয় চিলেকোঠা বা কোনো স্টোর রুমে যাওয়ার রাস্তা। সিঁড়িটায় জং ধরেছে, পা ফেলতেই ঝনঝন শব্দ হল। আবির সাবধানে ওপরে উঠল। সিঁড়ির শেষ মাথায় একটা ছোট ঘর। এটা কোনো সাধারণ স্টোর রুম নয়। দেখেই বোঝা যায় এককালে এটি কারও ব্যক্তিগত স্টুডিও ছিল। মেঝের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে শুকনো রঙের টিউব, ভাঙা তুলি আর ইজেল। ঘরের মাঝখানে একটা বড় ক্যানভাস সাদা চাদর দিয়ে ঢাকা। আবিরের হৃৎস্পন্দন বেড়ে গেল। কেন জানি মনে হল এই চাদরের নিচেই তার সব প্রশ্নের উত্তর অপেক্ষা করছে। সে ধীরে ধীরে ইজেলটার সামনে গিয়ে দাঁড়াল। ধুলোমাখা চাদরটার কোণা ধরল। এক টানি চাদরটা সরিয়ে ফেলল আবির। ধুলোর মেঘ সরল, আর বেরিয়ে এলো এক অপরূপ সৃষ্টি। একটি অয়েল পেইন্টিং, এক নারীর ছবি। আবিরের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এই সেই মুখ, কাল রাতে অন্ধকারে যাকে আবঝা দেখেছিল, স্বপ্নে যাকে দেখেছে, সেই নারী। মায়াবী চোখ, তীক্ষ্ণ নাক, আর ঠোঁটের কোণে এক বিষাদ মাখা হাসি। কপালে ছোট্ট একটা টিপ, আর কানে সেই ভারী দুল। ছবিটা এত জীবন্ত যে মনে হচ্ছে মেয়েটি এই মুহূর্তে ক্যানভাস থেকে বেরিয়ে কথা বলে উঠবে। ছবির নিচে শিল্পীর নাম সই করা আছে, প্রীতম, ১৯৭৫। ১৯৭৫ সাল, আজ থেকে প্রায় ৫০ বছর আগে। আবির ছবিটার ওপর হাত বোলাল।
মেয়েটির চোখের দিকে তাকালে কেমন যেন সম্মোহিত হয়ে যেতে হয়। কিন্তু হঠাৎ আবিরের চোখ গেল মেয়েটির পাশে দাঁড়ানো পুরুষটির দিকে। এতক্ষণ সে মেয়েটির রূপেই মুগ্ধ ছিল, পাশের মানুষটিকে খেয়াল করেনি। ছবিতে মেয়েটির কাঁধে হাত রেখে এক যুবক দাঁড়িয়ে আছে। তার পরনে 70s স্টাইলের চেক শার্ট, চোখে মোটা ফ্রেমের চশমা আর মুখে এক চিলতে লাজুক হাসি। আবিরের হাতটা ছবির ওপর জমে গেল। তার মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে নিজের চশমাটা খুলে ভালো করে ছবিটার মুখের কাছে মুখ নিয়ে গেল। এই চোয়াল, এই চোখের গড়ন, এমনকি ভুরুতে কাটা ওই ছোট্ট দাগটা। ছবিতে নন্দিনীর পাশে দাঁড়ানো যুবকটি আর কেউ নয়, অবিকল আবিরের মতো দেখতে। যেন আয়নায় নিজের প্রতিবিম্ব দেখছে সে। পার্থক্য শুধু চুলের স্টাইল আর পোশাকের। এটা কি করে সম্ভব? আবির নিজের অজান্তেই চিৎকার করে উঠল। 50 বছর আগের আঁকা ছবিতে তার মুখ কেন? কে এই প্রীতম? সে কি আবিরের কোনো পূর্বপুরুষ, নাকি আবির নিজেই প্রীতম? মাথার ভেতরটা চক্কর দিয়ে উঠল আবিরের। সে টলতে টলতে পেছাল। হঠাৎ তার কনুই লেগে পিছনের টেবিল থেকে একটা ধুলো মাখা খাতা নিচে পড়ে গেল। শব্দ শুনে আবির চমকে উঠল। সে নিচু হয়ে খাতাটা তুলল। মলাটটা চামড়ার, ওপরে সোনালি হরফে লেখা স্কেচবুক, প্রীতম রায়। আবির কাঁপা হাতে খাতাটা খুলল। প্রথম পাতাতেই পেন্সিলে আঁকা নন্দিনীর স্কেচ, নিচে গোটা গোটা অক্ষরে লেখা, নন্দিনী, তুমি আমার ক্যানভাসের রং হতে পারো, কিন্তু আমার জীবনে তুমি শুধুই এক নিষিদ্ধ স্বপ্ন। এই ছায়াবিথি আমাদের মিলন মেনে নেবে না। ওরা বলে আমি নিচু জাতের, আমি আশ্রিত, কিন্তু ওরা জানে না ভালোবাসা জাত মানে না, মৃত্যু মানে না। প্রীতম, 10ই অক্টোবর 1974। আবিরের হাত থেকে খাতাটা খসে পড়ে গেল। তাহলে এই প্রীতম ছিল এক আশ্রিত শিল্পী যে বাড়ির মেয়ে নন্দিনীর প্রেমে পড়েছিল, আর তার চেহারা ছিল হুবহু আবিরের মতো। হঠাৎ ঘরের দরজাটা দপ করে বন্ধ হয়ে গেল। আবির চমকে দরজার দিকে তাকাল। বাতাসের কোনো অস্তিত্ব নেই, তবুও দরজা বন্ধ হলো কি করে? আর তখনই ঘরের কোণ থেকে সেই পরিচিত গন্ধটা ভেসে এলো, হাসনা হেনা। কিন্তু এবার গন্ধের সাথে ভেসে এলো এক অদ্ভুত শব্দ, কান্নার আওয়াজ। কোনো নারী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কান্নাটা যেন দেয়ালের ভেতর থেকে আসছে। কেন ফিরে এলে প্রীতম, কেন? আবির চারদিকে তাকাল। কে কে কথা বলছে? ক্যানভাসের দিকে তাকাতেই আবির শিউরে উঠল। তার মনে হলো ছবির নন্দিনীর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ছে। রঙের জল, নাকি সত্যি অশ্রু? আবির আর সহ্য করতে পারল না। সে দরজার দিকে ধোতে ছুটল, কিন্তু দরজাটা খুলছে না। বাইরে থেকে যেন কেউ ছিটকিনি লাগিয়ে দিয়েছে। হরিপদ কাকা, হরিপদ কাকা! আবির চিৎকার করে দরজায় ধাক্কা দিতে লাগল। কিন্তু এই বিশাল বাড়িতে তার চিৎকার শোনার মতো কেউ নেই। শুধু সেই ছবির মানুষগুলো আর এক অদৃশ্য কান্না তাকে ঘিরে ধরল। স্টুডিওর সেই বন্ধ দরজার ওপর আবির কতক্ষণ ধাক্কা দিয়েছিল তার মনে নেই। ভয়ের চোটে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই কোনো জাগতিক কারণ ছাড়াই দরজার ছিটকিনিটা খট করে খুলে গেল। আবির আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে ছিটকে বেরিয়ে এলো ঘর থেকে। সর্পিলাকার সিঁড়ি দিয়ে নামার সময় তার মনে হলো কেউ একজন ওপর থেকে ঝুঁকে তাকে দেখছে, কিন্তু সে পেছনে তাকানোর সাহস পেল না। নিচে নেমে লাইব্রেরিতে এসে তবেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। পকেটে সেই স্কেচবুকটা আগুনের মতো ছ্যাঁকা দিচ্ছে। প্রীতম, যার চেহারার সাথে আবিরের হুবহু মিল, সে কে? আর নন্দিনীর সাথে তার কি সম্পর্ক ছিল? বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। হরিপদ বাজার থেকে ফিরে এসেছে। আবির তাকে স্টুডিওর বা ছবির ব্যাপারে কিছুই বলল না। সে জানে এই বৃদ্ধ তাকে সত্য বলবে না, অথবা ভয় পেয়ে তাকে চলে যেতে বলবে। কিন্তু আবির এখন আর পালাতে চায় না, আবার থাকতেও ভয় পাচ্ছে। এক অদ্ভুত দ্বন্দ্বে ছেড়ে যাচ্ছে তার মন। রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে আবির শুয়ে পড়ল। শরীরটা খুব ক্লান্ত, কিন্তু মনের ভেতর ঝড় চলছে। সে ঠিক করল কাল সকালেই সে গ্রামের পুরনো নথিপত্র ঘেঁটে দেখবে এই বাড়ির আসল ইতিহাস কী। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে কখন যেন তার চোখ লেগে এলো। রাত তখন গভীর, ঠিক কতটা গভীর আবির জানে না। হঠাৎ আবিরের ঘুম ভেঙে গেল, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে চোখ মেলতে পারল না। চোখের পাতা দুটো যেন আঠা দিয়ে আটকে দেওয়া হয়েছে।
সে হাত পা নাড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না। তার পুরো শরীরটা অসাড় হয়ে আছে। মস্তিষ্কের নির্দেশ হাত পা পর্যন্ত পৌঁছচ্ছে না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে স্লিপ প্যারালাইসিস। মস্তিষ্ক জেগে উঠেছে, কিন্তু শরীর তখনও ঘুমের ঘোরে। আবির নিজেকে বোঝাল, শান্ত হও আবির, একে জাস্ট একটা শারীরিক প্রক্রিয়া, ভয়ের কিছু নেই। কিন্তু ভয়ের কারণ তৈরি হলো কিছুক্ষণ পরেই। আবির অনুভব করল ঘরের তাপমাত্রা হঠাৎ হিমাঙ্কের নিচে নেমে গেছে। কম্বলের নিচেও তার হাড় কাঁপতে শুরু করল, আর সেই সাথে ভেসে এলো সেই গন্ধ, পচা হাসনাহেনার গন্ধ। তাজা ফুলের মিষ্টি গন্ধ নয়, বরং বাসি পচা গলা ফুলের এক বমি উদ্রেককারী গন্ধ। আবিরের দম বন্ধ হয়ে আসার উপক্রম হল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না, শুধু একটা গোঙানির মতো শব্দ হল। আবির অনেক কষ্টে চোখের পাতাটা সামান্য ফাঁক করতে পারল। ঘরটা ঘুটঘুটে অন্ধকার, কিন্তু তার বুকের উপর ওটা কি? আবির দেখল একদলা ঘন অন্ধকার তার বুকের উপর বসে আছে। ছায়াটা ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছে। এলোমেলো চুল, কঙ্কালসার দেহ। ছায়াটি আবিরের বুকের উপর এমনভাবে চেপে বসেছে যে তার মনে হচ্ছে পাঁজরের হাড়গুলো মটমট করে ভেঙে যাবে। ছায়াটা ধীরে ধীরে মুখটা আবিরের মুখের কাছে নামিয়ে আনল। আবির প্রাণপণে চোখ বন্ধ করার চেষ্টা করল, কিন্তু পারল না। সে দেখল ছায়াটার কোনো চোখ নেই, শুধু দুটো কালো গর্ত। সেখান থেকে অসীম শূন্যতা ঠিকরে বেরোচ্ছে। পালানোর কথা ভাবছ প্রীতম? কণ্ঠস্বরটা মানুষের নয়, মনে হলো বাতাস চিরে কেউ হিস হিস করে কথা বলছে। শব্দটা বাইরে থেকে এলো না, সরাসরি আবিরের মস্তিষ্কের ভেতরে প্রতিধ্বনিত হল। তুমি পালাতে পারবে না, আমি তোমাকে আর হারাতে দেব না, তোমাকে আমার সাথে আসতেই হবে, ওই অন্ধকারের ওপারে। ছায়াটার হাত, যেটা আসলে হাড় আর চামড়ার সমষ্টি, আবিরের গলার দিকে এগিয়ে এলো। বরফ শীতল আঙুলগুলো তার শ্বাসনালীর ওপর চেপে বসল। আবির অনুভব করল তার প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে। সে হাত পা ছড়ার চেষ্টা করল, কিন্তু তার শরীর পাথরের মতো ভারী। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। এটাই কি শেষ? হৃৎস্পন্দন কি থামতে চলেছে? ছায়াটা কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভয় পেও না, মৃত্যু খুব শান্তির, শুধু একটু কষ্ট হবে। চাপটা আরও বাড়ল। আবিরের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে, লাল আর নীল রঙের বিন্দুগুলো নাচছে। ঠিক সেই মুহূর্তে ঘরের বাইরে থেকে একটা কুকুরের তীব্র কান্না ভেসে এলো, আর সাথে সাথে দোতলার বড় ঘড়িটায় ঢং ঢং পড়ে রাত ৩টে বাজার শব্দ হল। শব্দটা যেন কোনো জাদুর মতো কাজ করল। বুকের উপরের ভারটা হঠাৎ সরে গেল। আবির এক ঝটকায় উঠে বসল। বুক ভরে শ্বাস নিল সে। ফুসফুসটা ফেটে যাবার উপক্রম হয়েছিল। সারা শরীর ঘামে ভিজে জবজব করছে। হৃৎস্পন্দনটা হাতুড়ির মতো পিটছে বুকের ভেতর। আবির দ্রুত ল্যাম্পটা জ্বালালো। ঘর ফাঁকা, কেউ নেই, জানলা দরজা সব ভেতর থেকে বন্ধ। তবে কি সবটাই মনের ভুল, স্লিপ প্যারালাইসিসের হ্যালুসিনেশন? আবির পানি খাওয়ার জন্য গ্লাসটা হাতে নিল। হাত কাঁপছে, পানিটা চলকে পড়ে গেল মেঝেতে। গ্লাসটা রাখতে গিয়ে সে ড্রেসিং টেবিলের আয়নায় নিজের দিকে তাকালো, আর তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। আবিরের গলার দুপাশে, ঠিক শ্বাসনালীর ওপর, কালচে নীল রঙের ৫টা আঙুলের দাগ দগদগ করছে। দাগগুলো থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে, যেন আগুনের ছ্যাঁকা লেগেছে। এটা স্বপ্ন ছিল না, মনের ভুলও ছিল না। কেউ একজন সত্যিই তাকে মেরে ফেলতে চেয়েছিল, বা হয়তো সাথে নিয়ে যেতে চেয়েছিল। আবিরের চোখ পড়ল টেবিলের ওপর রাখা স্কেচবুকটার দিকে। বাতাসের ঝাপটায় খাতার পাতা উল্টে যাচ্ছে। একটা পাতায় এসে খাতাটা স্থির হল। সেখানে কাঠ কয়লা দিয়ে আঁকা একটা বিভীষিকাময় ছবি। একটা কঙ্কালসার নারী মূর্তি একজন পুরুষের বুকের ওপর বসে আছে। নিচে লেখা, ভালোবাসা যখন জিদ হয়ে যায় তখন তা জীবনের চেয়েও ভয়ঙ্কর। নন্দিনী, আমাকে মুক্তি দাও, প্রীতম। আবিরের বুঝতে বাকি রইল না, এই বাড়ির ইতিহাস শুধু প্রেমের নয়, এক ভয়াবহ পরিণতির। আর সেই পরিণতি এখন আবিরের দিকেই ধেয়ে আসছে। আয়নায় নিজের গলার কালশিটে দাগগুলোর দিকে তাকিয়ে আবির নড়তে পারছিল না। দাগগুলো লালচে থেকে কালচে বেগুনি বর্ণ ধারণ করেছে। গলার ঠিক মাঝ বরাবর আঙ্গুলের ছাপগুলো এত স্পষ্ট যে মনে হচ্ছে কেউ রং দিয়ে এঁকে দিয়েছে। ভয়, হ্যাঁ ভয় তো লাগছেই, কিন্তু ভয়ের চেয়েও বেশি কাজ করছে এক তীব্র আকর্ষণ। যুক্তি বলছে ব্যাগ গুছিয়ে এখনই কলকাতা ফিরে যাওয়া উচিত, কিন্তু মনের গহীন থেকে কেউ যেন বলছে, যেও না, সব প্রশ্নের উত্তর না জেনে যেও না। সকাল 10টা বাজে। আবির হাইনেক একটা সোয়েটার পরে নিল যাতে গলার দাগগুলো হরিপদর নজরে না পড়ে।
সে বসার ঘরে নামল। হরিপদ ধুলো ঝাড়ছে। হরিপদ কাকা, গ্রামে কোনো ডাক্তার আছে? আবির স্বাভাবিক গলায় জিজ্ঞেস করার চেষ্টা করল। হরিপদ হাতের কাজ থামিয়ে ঘুরে তাকাল। কেন বাবু, শরীর খারাপ? না, মানে গলাটা একটু ব্যথা করছে, মনে হয় ঠান্ডা লেগেছে। হরিপদ আবিরের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকাল। তার অভিজ্ঞ চোখ ফাঁকি দেওয়া কঠিন। কাছের বাজারে একজন হোমিওপ্যাথ ডাক্তার বসেন। তবে বাবু, এই ব্যথা কি ওষুধে সারবে? আবির চমকে উঠল। মানে? কিছু না বাবু, ওষুধ আনলে আনুন, তবে আমার মনে হয় এই বাড়ির হাওয়া আপনার সইছে না। এখনও সময় আছে, ফিরে যান। হরিপদর গলায় এবার আর ভয় নেই, আছে এক গম্ভীর সতর্কবার্তা। আবির কোনো উত্তর না দিয়ে বেরিয়ে এলো। বাইরে ঝলমলে রোদ, কিন্তু আবির ছায়াবিথির গেট পার হওয়ার সাথে সাথেই অনুভব করল সে যেন একটা অদৃশ্য বৃত্তের বাইরে পা রাখল। শরীরটা হঠাৎ হালকা লাগছে, কিন্তু মনের ভেতরটা খালি খালি, যেন তার নিজের কোনো অংশ সে ওই বাড়িতে ফেলে এসেছে। বাজার থেকে সামান্য কিছু ওষুধ আর ব্যথানাশক মলম কিনে আবির যখন ফিরল, তখন সূর্য ডুবুডুবু, কুয়াশা আবার ঘিরে ধরছে পাহাড়কে। বাড়িটার সামনে আসতেই আবিরের বুকটা ধক করে উঠল। দোতলার বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে। আবির চোখ কচলে ভালো করে তাকালো। না, কেউ নেই, শুধু একটা সাদা পর্দা বাতাসে উঠছে। আবির নিজেকে ধমক দিল, ইদানিং সে বড্ড বেশি কল্পনাপ্রবণ হয়ে যাচ্ছে। সন্ধ্যায় লোডশেডিং হল, পাহাড়ে এটা নতুন কিছু নয়। আবির মোমবাতি জ্বালিয়ে তার ঘরে বসে রইল। স্কেচবুকটা আবার খুলল সে। প্রীতমের আঁকা ছবিগুলো দেখছে। প্রতিটি ছবিতে নন্দিনী। নন্দিনী হাসছে, নন্দিনী উদাস, নন্দিনী জানলায় দাঁড়িয়ে। হঠাৎ আবিরের কানের কাছে খুব মৃদু একটা বাতাসের ঝাপটা লাগল। মোমবাতির শিখাটা দপ করে নিভে গেল। আবির অন্ধকারে জমে গেল। তার কাছে দেশলাই আছে, কিন্তু সে জ্বালাতে পারল না। তার হাত পা অবশ হয়ে আসছে। অন্ধকার ঘরের কোণ থেকে একটা শব্দ ভেসে এলো। শব্দটা কান্নারও নয়, হাসিরও নয়, কেউ যেন খুব আদরে গলায় ফিসফিস করছে, আলো জ্বালিও না, অন্ধকারে আমাকে ভালো দেখা যায়। আবির গলা দিয়ে শব্দ বের হল না, সে শুধু বিড়বিড় করে বলল, কে তুমি? উত্তর এলো আবিরের ঠিক কানের পাশ থেকে, এত কাছে যে মনে হলো অদৃশ্য ঠোঁট তার কান স্পর্শ করছে। তুমি আমায় ভুলে গেছ প্রীতন? এই তো সেদিন তুমি কথা দিয়েছিলে তুমি আমার জন্য ফিরে আসবে। দেখো, আমি কত বছর ধরে এই অন্ধকারে অপেক্ষা করছি। আমি প্রীতম নই, আবির চিৎকার করে উঠতে চাইল, কিন্তু গলা দিয়ে বের হলো শুধু একটা গোঙানি, আমি আবির। নাম বদলালেই কি সব বদলে যায়? কণ্ঠস্বরটা এবার বিষাদ মাখা। তোমার রক্তে আমি আছি, তোমার নিঃশ্বাসে আমি। ওই গলায় হাত বুলিয়ে দেখো, ওটা আঘাত নয়, ওটা আমার অধিকারের চিহ্ন। আবির কেঁপে কেঁপে নিজের গলায় হাত দিল। আশ্চর্য, ব্যথাটা আর নেই, বরং কালশিটে পড়া জায়গাটা কেমন শীতল আর আরামদায়ক মনে হচ্ছে। অন্ধকারের মধ্যে আবির দেখল একটা আবছা অবয়ব ঘরের বাতাস ঘনীভূত হয়ে একটা আকার নিচ্ছে। আবছা একটা অবয়ব, সেই অবয়ব ধীরে ধীরে আবিরের দিকে হাত বাড়িয়ে দিল। এসো আমার সাথে, তোমাকে কিছু দেখাবো, যা তুমি ভুলে গেছো তা মনে করিয়ে দেব। আবির জানত তার উচিত পালানো, কিন্তু সে পারল না। এক অদ্ভুত সম্মোহনে সে উঠে দাঁড়াল। ছায়াটি দরজার দিকে এগিয়ে গেল, দরজা নিজে থেকেই খুলে গেল। আবির সেই ছায়ার পিছু পিছু করিডোরে বেরিয়ে এলো। পুরো বাড়ি অন্ধকারে ডুবে আছে, শুধু মাঝে মাঝে বিদ্যুতের চমকানি জানলা দিয়ে ভেতরে এসে পড়ছে। সেই আলো আধারিতে আবির দেখল ছায়াটি তাকে নিয়ে যাচ্ছে সেই তালাবদ্ধ ঘরটির দিকে। সিঁড়ি দিয়ে ওঠার সময় আবিরের মনে হলো সে একা হাঁটছে না, তার সাথে হাঁটছে আরও একজন। আবির নিজের জুতোর শব্দের সাথে আরেকটা হালকা পায়ের শব্দ শুনতে পাচ্ছে। তালাবদ্ধ ঘরটার সামনে এসে ছায়াটি মিলিয়ে গেল। আবির থমকে দাঁড়াল। দরজার সেই বিশাল তালাটা খোলা। তালাটা মেঝের ওপর পড়ে আছে, আর দরজাটা সামান্য ফাঁকা। ভেতর থেকে বেরিয়ে আসছে পুরনো কাগজের গন্ধ আর সেই চেনা হাসনাহেনার সুবাস। আবিরের মনে হলো এই মুহূর্তটির জন্যেই সে সারা জীবন অপেক্ষা করছে। সে কম্পিত হাতে দরজার পাল্লায় ধাক্কা দিল। ভেতরে কি অপেক্ষা করছে? মৃত্যু, নাকি ভালোবাসার কোনো করুণ ইতিহাস? আবির পা বাড়াল, এবং সাথে সাথে তার মনে হলো সে আর বর্তমানে নেই। সে ফিরে গেছে 50 বছর আগে কোনো এক রাতে। ঘরটিতে পা ফেলার সাথে সাথে আবিরের মনে হলো বাতাসের ঘনত্ব পাল্টে গেছে। বাইরের ঝোড়ো হাওয়ার শব্দ এখানে নেই। এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন এই ঘরটি সময়ের নিয়মের বাইরে। আবির টর্চের আলো জেলে চারপাশটা দেখল। অবাক করার মতো বিষয় হল
50 বছর ধরে বন্ধ থাকায় ঘরে ধুলোর ছিটে ফোটাও নেই। মেঝের কার্পেটটা নতুনের মতো উজ্জ্বল, বিছানার চাদর টান টান করে পাতা। ড্রেসিং টেবিলের ওপর চিরুনি, হিতে আর প্রসাধনীগুলো এমনভাবে সাজানো যেন এই মাত্র কেউ সেজেগুজে উঠে গেছে। ঘর জুড়ে এক মিশ্র গন্ধ, পুরনো কাগজ, চন্দন কাঠ আর সে তীব্র হাসনাহেনা। আবির ধীর পায়ে জানলার কাছে রাখা মেহগনি কাঠের টেবিলটার দিকে এগিয়ে গেল। টেবিলের উপর একটা মোমবাতি দান, কিছু শুকনো গোলাপের পাপড়ি আর একটি লাল মখমলের কাপড়ে মোড়ানো মোটা খাতা। বুকের ভেতর এক অজানা আশঙ্কায় ধরভর করছে। আবির হাত বাড়িয়ে লাল কাপড়টা সরাল। একটি ডায়েরি, মলাটের ওপর সোনালি কালিতে লেখা নন্দিনী। আবির কাঁপতে কাঁপতে ডায়েরিটা হাতে তুলে নিল। চামড়ার মলাটটা বরফ শীতল। সে ইজি চেয়ারটায় বসে প্রথম পাতা উল্টাল। হাতের লেখাগুলো মুক্তোর মতো, কিন্তু কালির রংটা কালচে লাল, যেন সময়ের সাথে সাথে শুকিয়ে গেছে। প্রথম পাতা, 14ই আশ্বিন 1381, 1974। আজ সে আবার এসেছিল। পুকুরঘাটে আমি যখন চুল বাঁধছিলাম, আমি জানি সে আড়াল থেকে দেখছিল। তার নাম প্রীতম। বাবা ওকে আশ্রয় দিয়েছেন ছবি আঁকার জন্য, কিন্তু ও জানে না ও শুধু ক্যানভাসে ছবি আঁকে না, আমার মনেও আঁকিবুকি কাটছে। ছি, আমি জমিদার বাড়ির মেয়ে, আরও সামান্য এক আশ্রিত শিল্পী। এ পাপ, কিন্তু এ পাপেই আমার স্বর্গ। আবিরের নিঃশ্বাস ভারী হয়ে এলো। প্রীতম, এই সেই প্রীতম যার চেহারা আবিরের মতো। সে পাতা উল্টোতে লাগল। 10ই অগ্রহায়ণ 1974। বাবা জেনে গেছেন আজ বাড়িতে খুব অশান্তি হল। বাবাকে আমি কখনো এত রেগে যেতে দেখিনি। তিনি প্রীতমকে চাবুক দিয়ে মেরেছেন। প্রীতমের রক্তে উঠোনের মাটি লাল হয়ে গিয়েছিল। আমি জানলা দিয়ে দেখেছি, কিন্তু নিচে নামতে পারিনি। ওরা প্রীতমকে চলে যেতে বলেছে, কিন্তু ও যাবে না। ও আমাকে কথা দিয়েছে আমি না যাওয়া পর্যন্ত ও এ ছায়াবিধি ছেড়ে যাবে না। পড়তে পড়তে আবির অনুভব করল তার নিজের পিঠের ওপর যেন কাল্পনিক চাবুক এসে পড়ছে। এক তীব্র জ্বালাপোড়া অনুভব করল সে পিঠে। এটা কি শুধু সহানুভূতি, নাকি অন্য কিছু? আবির দ্রুত শেষ পাতার দিকে গেল। শেষ এন্ট্রি, তারিখটি অস্পষ্ট, কালির ফটায় ভিজে আছে। সেই কাল রাত্রি। সব তৈরি, রাত 12টায় ও আসবে। পেছনের বাগানের হাসনাহেনা ঝোপের আড়ালে আমরা দেখা করব। তারপর অজানার উদ্দেশ্যে পাড়ি দেব। আমার খুব ভয় করছে, আবার আনন্দও হচ্ছে। আমি আমার সব গয়না, সেই নূপুর জোড়া সব নিয়েছি। প্রীতম, তুমি আসবে তো, নাকি বাবার ভয়ে আমাকে ফেলে চলে যাবে? না, তুমি আসবে। তুমি বলেছিলে মৃত্যু এলেও তুমি আমাকে ছেড়ে যাবে না। লেখাটা এখানেই শেষ, কিন্তু পাতার নিচে আঁকাবাঁকা হাতে, সম্ভবত খুব তাড়াহুড়ো করে বা চরম আতঙ্কের মুহূর্তে লেখা কটা লাইন। ওরা আসছে, পায়ের শব্দ পাচ্ছি। প্রীতম আসেনি। প্রীতম কি আমাকে ধোঁকা দিল, নাকি ওরা ওরা বাকিটা পড়া যাচ্ছে না। কালির বদলে কালচে দাগ, রক্ত। আবির পাতাটা নাকের কাছে ধরল। পুরনো কাগজের গন্ধের সাথে হালকা মেটে লোহার গন্ধ, রক্তের গন্ধ। হঠাৎ আবিরের কানে এলো সেই পিয়ানোর সুর, টুং টাং। শব্দটা ডায়েরির ভেতর থেকে আসছে না, আসছে ঠিক তার পেছনের থেকে। আবির চমকে পেছনে তাকালো। এতক্ষণ ঘরটা খালি ছিল, কিন্তু এখন ড্রেসিং টেবিলের টুলের ওপর কেউ একজন বসে আছে। পিঠ ফেরানো এক নারী, তার পরনে লাল বেনারসি, পিঠ ভর্তি খোলা চুল। সে আয়নার দিকে তাকিয়ে আছে, কিন্তু আয়নায় তার কোনো প্রতিবিম্ব নেই। আবির উঠে দাঁড়াল, তার পা চলছে না, গলা শুকিয়ে কাঠ। নন্দিনী? আবিরের মুখ দিয়ে নিজের অজান্তেই নামটা বেরিয়ে এলো। মেয়েটি ধীরে ধীরে ঘাড় ঘোরাল। আবির দেখল এক অপরূপ সুন্দরী মুখ, কিন্তু সেই মুখ ফ্যাকাশে নীলচে হয়ে আছে। গলার কাছে এক গভীর ক্ষতচিহ্ন, আর চোখ দুটো, সেই চোখে কোনো মণি নেই, শুধুই সাদা। মেয়েটি হাসল, এক হাড় হিম করা হাসি। তুমি এসেছ, আমি জানতাম তুমি আসবে। তার গলা যেন পাতালের গভীর থেকে ভেসে এলো। তুমি সেদিন কেন আসোনি প্রীতম? আমি সারা রাত বৃষ্টিতে ভিজেছিলাম তোমার জন্য অপেক্ষা করতে করতে। আমি প্রীতম নই, আবির চিৎকার করে বলল। প্রীতম মারা গেছে 50 বছর আগে। মেয়েটি খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে ঘরের জানলার কাজগুলো ঝনঝন করে উঠল। মারা গেছে? কে বলেছে মারা গেছে? তুমি তো আমার সামনে দাঁড়িয়ে, ওই দেখো। মেয়েটি আঙুল দিয়ে আয়নার দিকে ইশারা করল। আবির আয়নার দিকে তাকালো। আয়নায় আবির নিজেকে দেখল না,
সে দেখল তার পরনে সেই ১৯৭৫ সালের চেক শার্ট, চোখে সেই মোটা ফ্রেমের চশমা, আর তার গলার কাছে ঠিক যেখানে মেয়েটির ক্ষত, সেখানে আবিরের গলা থেকেও তাজা রক্ত গড়িয়ে পড়ছে। না, এটা হতে পারে না। আবির নিজের গলায় হাত দিল। তার হাত ভিজে গেল। রক্তে না ঘামে? ওরা তোমাকে মেরে ফেলেছিল প্রীতম, নন্দিনী ফিসফিস করে বলল। এবার সে আবিরের একদম গাছে। বাবা আর তার লোকেরা তোমাকে কুপিয়ে হাসনাহেনা ঝোপের নিচে পুঁতে ফেলেছিল। তুমি আসনি কারণ তুমি মাটির নিচে ছিলে, আর আমি তোমার অপেক্ষায় বিষ খেয়েছিলাম। নন্দিনী তার বরফ শীতল হাত আবিরের গালে রাখল। কিন্তু এখন আমরা এক হয়েছি, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। চলো, আমাদের বাসর ঘর তৈরি। ঘরটা কাঁপতে শুরু করল। মোমবাতিটা দপ করে নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু আবির অনুভব করল দুটো ঠান্ডা হাত তাকে শক্ত করে জড়িয়ে ধরছে, আর তার মস্তিষ্কের শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ছে এক অদ্ভুত আবেশ। আবির বুঝতে পারল তার নিজের সত্তা ধীরে ধীরে মুছে যাচ্ছে। জেগে উঠছে অন্য কেউ। প্রীতম জেগে উঠছে। নন্দিনীর ঘরে সেই বিভীষিকাময় অভিজ্ঞতার পর আবির কিভাবে নিজের ঘরে ফিরে এসেছিল তা সে মনে করতে পারে না। যখন তার সম্বিত ফিরল, তখন সে নিজের বিছানায় বসে আছে। ঘর অন্ধকার, শুধু জানলা দিয়ে আসা চাঁদের আলোয় মেঝের ওপর ছায়া পড়েছে। ঘড়িতে সময় দেখল আবির, রাত 11:55। শরীরটা অসম্ভব দুর্বল লাগছে, যেন কেউ তার সমস্ত শক্তি শুষে নিয়েছে। কিন্তু মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা। আবির জানে তার এখনই পালানো উচিত। ব্যাগ গুছিয়ে পায়ে হেঁটে হলেও এই অভিশপ্ত এলাকা ছাড়া উচিত। কিন্তু সে নড়তে পারছে না। এক অদৃশ্য সুতো তাকে এই বাড়ির সাথে বেঁধে রেখেছে। আবির জল খাওয়ার জন্য বোতলটা হাতে নিল। ঠিক তখনই নিচতলা থেকে শব্দটা এলো, একটা পিয়ানোর সুর। গত দুদিন ধরে সে মাঝে মাঝে টুংটাং শব্দ শুনেছে, কিন্তু আজকের সুরটা অন্যরকম, স্পষ্ট, জোরালো এবং একটানা। কেউ একজন নিচতলার নাচঘরে বসে পিয়ানো বাজাচ্ছে। সুরটা খুব করুণ, কিন্তু অসম্ভব মিষ্টি। কোনো এক অজানা সিম্ফনি, যা হৃদয়ের গভীরতম ক্ষতগুলোকেও জাগিয়ে তোলে। আবিরের যুক্তিবাদী মন বলল, নিচে যেও না আবির, দরজা বন্ধ করে কানে বালিশ চাপা দাও। কিন্তু আবিরের শরীর সেই বারণ শুনল না। সে মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়াল, দরজা খুলে করিডোরে বেরিয়ে এলো। পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু সেই পিয়ানোর সুর প্রতিধ্বনিত হচ্ছে দেওয়ালে দেওয়ালে। আবির সিঁড়ি দিয়ে নামতে শুরু করল। তার মনে হচ্ছে এই সুরটা তার বহু যুগের চেনা, যেন এই সুরটা শোনার জন্যই সে এতদিন বেঁচে ছিল। নিচতলার নাচঘরটা বিশাল। এককালে এখানে হয়তো ঝাড়বাতির আলোয় নূপুরের নিক্কণ উঠত, এখন শুধুই ধুলো আর মাকড়সার জাল। কিন্তু আজ রাতে ঘরটা অন্যরকম লাগছে। জানলা দিয়ে আসা জ্যোৎস্নার আলো সরাসরি গিয়ে পড়েছে ঘরের এক কোণে রাখা গ্র্যান্ড পিয়ানোটার উপর। কালো রঙের বিশাল পিয়ানোটা যেন অন্ধকারের বুকে এক রাজকীয় কফিন। পিয়ানোর টুলটা খালি, কেউ সেখানে বসে নেই, অথচ রিডগুলো ওঠানামা করছে। সাদা কালো রিডগুলো আপনা আপনি দেবে যাচ্ছে, আবার উঠে আসছে। সুরের মূর্ছনায় ভরে উঠছে চারপাশ। আবির ধীর পায়ে পিয়ানোটার দিকে এগিয়ে গেল। ভয়? না, এখন আর ভয় করছে না, বরং এক তীব্র কান্না দলা পাকিয়ে উঠছে গলার কাছে। সেই গিয়ে দাঁড়ালো পিয়ানোর সামনে। সুরটা থামল না। আবির টুলের ওপর বসল। সে কোনোদিন পিয়ানো শেখেনি, গানের 7টি সুর সম্পর্কেও তার ধারণা নেই। কিন্তু আজ তার হাত দুটো অজান্তেই উঠে এলো। আঙুলগুলো স্পর্শ করল রিড, এবং অবাক করা ব্যাপার, সুরটা থামল না, বরং আরও প্রাণবন্ত হয়ে উঠল। আবিরের আঙুলগুলো ঝড়ের গতিতে পিয়ানোর ওপর দিয়ে চলতে শুরু করল। সে এমন সব জটিল কর্ড বাজাচ্ছে যা কোনো দক্ষ পিয়ানোবাদকের পক্ষেই সম্ভব। আবিরের মনে হল এই আঙুলগুলো তার নয়, এই হাত প্রীতমের। বাজাতে বাজাতে আবির চোখ বন্ধ করল। অন্ধকারের মধ্যে সে দেখতে পেল নন্দিনী পিয়ানোর পাশে দাঁড়িয়ে গান গাইছে। তার পরনে সেই লাল শাড়ি, খোলা চুল। মনে আছে প্রীতম, এই সুরটা তুমি আমার জন্যই তৈরি করেছিলে। নন্দিনীর গলা আবিরের কানে ফিসফিস করে বেজে উঠল। আবির অনুভব করল তার পাশে টুলের ওপর কেউ একজন বসল। টুলের কাঠটা সামান্য ক্যাঁচ করে উঠল ভারে। এক ঝলক ঠান্ডা বাতাস আবিরের গা ঘেঁষে গেল। তারপর একটা বরফ শীতল হাত আবিরের বাঁ হাতের ওপর নিজের হাতটা রাখল। এখন তারা দুজনে বাজাচ্ছে, আবিরের ডান হাত আর এক অদৃশ্য সত্তার বাঁ হাত, এক অদ্ভুত যুগলবন্দি। সুরটা ক্রমেই দ্রুত হচ্ছে, আরও উন্মাদ হয়ে উঠছে। আবিরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে থামতে চাইছে, তার আঙুল ব্যথা করছে, কিন্তু সে থামতে পারছে না। কেউ একজন তার হাত দুটোকে নিয়ন্ত্রণ করছে। আমাদের কেউ আলাদা করতে পারবে না, মৃত্যুও না।
হঠাৎ পিয়ানোর সুরটা একটা বিকট শব্দে বেসুরো হয়ে গেল। বাবু, আবির বাবু! কারোর চিৎকারে আবিরের ঘোর ভাঙল। সে ধর্মর করে চোখ খুলল। পিয়ানোটা চুপ, তার আঙুলগুলো রিডের উপর স্থির। পাশে হরিপদ দাঁড়িয়ে আছে, তার হাতে একটা হ্যারিকেন, চোখে মুখে চরম আতঙ্ক। আপনি আপনি এই মাঝরাতে অন্ধকারে এখানে কি করছেন? হরিপদ গলা কাঁপছে। আমি জানি না হরিপদ কাকা, আমি পিয়ানোর শব্দ শুনে। হরিপদ হ্যারিকেনটা মুখের কাছে তুলে আবিরের দিকে তাকালো, তারপর পিয়ানোটার দিকে ইশারা করল। বাবু, এই পিয়ানো গত ৩০ বছর ধরে নষ্ট, এর তারগুলো সব ছেঁড়া, এতে শব্দ হওয়া অসম্ভব। আবির চমকে উঠল, সে হাত বাড়িয়ে একটা রিডে চাপ দিল। খট খট। সত্যি তো, পিয়ানোটা বোবা, ভেতর থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। তাহলে এতক্ষণ সে কি বাজাচ্ছিল, কার সাথে বাজাচ্ছিল? হরিপদ আবিরের হাত ধরল, তার হাতটা খুব শক্ত। চলুন বাবু, ওপরে চলুন, আজ রাতটা বড় খারাপ, ওনারা আজ জেগে আছেন। আবির টলটল করে উঠে দাঁড়াল, কিন্তু সিঁড়ির দিকে যাওয়ার আগে সে একবার পিছনে তাকাল। অন্ধকার নাচঘরের কোণে পিয়ানোটার পাশে আবছা একটা ছায়া নাড়িয়ে আছে। ছায়াটি আবিরের দিকে তাকিয়ে হাত নাড়ল, আর আবিরের মনে হল সেই ভাঙা পিয়ানো থেকে খুব নিচু স্বরে শুধু তার কানেই ভেসে এলো সেই সুরের শেষ অংশটুকু, টুং টাং। হরিপদ আবিরকে ঘরে পৌঁছে দিয়ে বাইরে থেকে দরজার ছিটকিনি লাগিয়ে দিয়েছে। হয়তো তার মনে হয়েছে আবির মানসিক ভারসাম্য হারিয়েছে, তাই তাকে আটকে রাখা দরকার। আবির বিছানায় শুয়ে আছে, তার শরীরে এখন ধুম জ্বর, কপালটা আগুনের মতো পুড়ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, শরীরের এই উত্তাপের মধ্যেও সে হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করছে। ঘরের মোমবাতিটা নিভে গেছে অনেক আগেই, বাইরের চাঁদের আলো মেঘের আড়ালে ঢাকা। আবির চোখ বন্ধ করল, সে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু তার মস্তিষ্ক সজাগ। মনের পর্দায় ভেসে উঠছে একের পর এক দৃশ্য। এগুলো কি স্বপ্ন, নাকি অবচেতনে লুকিয়ে থাকা অন্য কারোর স্মৃতি? হঠাৎ আবিরের মনে হল সে বিছানায় শুয়ে নেই, সে দৌড়াচ্ছে। তার পায়ের নিচে ভিজে মাটি, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আবিরের শরীরে এখন আর সোয়েটার নেই, সে পরে আছে একটা ভিজে সুতির পাঞ্জাবি। তার চোখে সেই মোটা ফ্রেমের চশমাটা বৃষ্টির জলে ঝাপসা হয়ে গেছে। প্রীতম, প্রীতম, এদিকে! অন্ধকারের ভেতর থেকে নারীকণ্ঠের ডাক। আবির নাকি প্রীতম থমকে দাঁড়াল। সে এখন দাঁড়িয়ে আছে ছায়াবিথির পেছনের সেই বড় দিঘিটার পাড়ে। বিশাল বটগাছটার নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। আবির সেই দিকে ছুটে গেল। নন্দিনী। নন্দিনী বৃষ্টিতে ভিজে তার শাড়ি গায়ের সাথে লেপটে আছে। কাজল ধোয়া জল গড়িয়ে পড়ছে গাল বেয়ে। নন্দিনীকে দেখে আবিরের বুকের ভেতরটা ধক করে উঠল। এমন ভালোবাসা, এমন তীব্র টান সে আগে কখনো অনুভব করেনি। তুমি এসেছ? নন্দিনী তার হাতটা খপ করে ধরল, তার হাতটা বরফ শীতল। আমি আসব না মানে? আবিরের মুখ দিয়ে নিজের অজান্তেই অন্য এক কণ্ঠস্বর বেরিয়ে এলো। কথা দিয়েছিলাম না? নন্দিনী ভয়ার্ত চোখে প্রাসাদের দিকে তাকাল। কাল সকালেই ওরা তোমাকে... নন্দিনী কান্নায় ভেঙে পড়ল। ওরা তোমাকে মেরে ফেলবে! আবির, প্রীতম নন্দিনীকে বুকে জড়িয়ে ধরল। আমাকে মারতে পারবে না নন্দিনী, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে জমিদার বাড়ির অহংকার আমাদের ছুঁতে পারবে না। নন্দিনী তার আঁচড়ের খুঁট থেকে কিছু একটা বের করল, একটা সোনার আংটি, মাঝখানে একটা নীল পাথর বসানো। এটা রাখো, এটা আমার মায়ের শেষ স্মৃতি। আজ থেকে এটা তোমার। যদি কোনোদিন আমরা হারিয়ে যাই, এই আংটি আমাদের আবার মিলিয়ে দেবে। আবির আংটিটা হাতে নিল। নীল পাথরটা অন্ধকারেও জলজল করছে। সে আংটিটা নিজের অনামিকায় পড়তে গেল। ঠিক তখনই দূর থেকে মশাল জ্বলে উঠল। অনেকগুলো পায়ের শব্দ, ভারী বুটের আওয়াজ। ধর, ধর ওকে, আজ যেন পালাতে না পারে। নন্দিনী চিৎকার করে উঠল, পালাও প্রীতম, পালাও! কিন্তু আবির নড়তে পারল না। কে যেন পেছন থেকে শক্ত লাঠি দিয়ে তার মাথায় আঘাত করল। ঠাস! মাথার খুলি ফেটে যাওয়ার শব্দ, গরম রক্ত গড়িয়ে পড়ল চোখে মুখে। আবির মাটিতে লুটিয়ে পড়ল। কাদার মধ্যে মুখ থুবড়ে পড়ার আগে সে দেখল নন্দিনীকে কেউ যেন টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। নন্দিনী হাত বাড়িয়ে চিৎকার করছে, প্রীতম, প্রীতম! আবিরের চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। শুধু কানে বাজতে লাগল সেই শেষ আর্তনাদ, না, না! আবির চিৎকার করে বিছানায় উঠে বসল। সারা শরীর ঘামে ভিজে একাকার। জ্বরটা কেটে গেছে, কিন্তু শরীরটা অসম্ভব দুর্বল। সকাল হয়ে গেছে, জানলার ফাঁক দিয়ে রোদ এসে পড়েছে মেঝের উপর। আবির হাঁপাতে হাঁপাতে বুকের উপর হাত রাখল। হৃৎস্পন্দনটা এত দ্রুত যে মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক হবে। স্বপ্ন নাকি স্মৃতি?
এতটাই জীবন্ত ছিল সেই দৃশ্য যে আবির এখনও বৃষ্টির সেই সোদা গন্ধ পাচ্ছে। মাথার যে জায়গাটায় লাঠির আঘাত লেগেছিল সেখানে দপদপ করে ব্যথা করছে। আবির হাত দিয়ে দেখল জায়গাটা ফুলে আছে, কিন্তু সে তো বিছানায় শুয়েছিল, তাহলে মাথায় আঘাতের ফোলা এলো কোথা থেকে? আবির বিছানা থেকে নামতে গিয়ে থমকে গেল। তার পায়ে কাদা, শুকনো কাদা লেগে আছে পায়ের পাতায়। আবির অবাক হয়ে নিজের পায়ের দিকে তাকিয়ে রইল। কাল রাতে সে ঘরেই ছিল, হরিপদ বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দিয়েছিল, তাহলে পায়ে কাদা লাগল কি করে? সে কি ঘুমের ঘরে সত্যি সত্যিই বাইরে গিয়েছিল, নাকি তার আত্মা শরীর ছেড়ে বেরিয়ে গিয়েছিল সেই ১৯৭৪ সালের রাতে? আবির হাত ধোয়ার জন্য বাথরুমের দিকে পা বাড়াল। বেসিনের সামনে দাঁড়িয়ে মুখে জল দিতে যাবে, তখনই তার চোখ পড়ল নিজের বাম হাতের অনামিকার দিকে। আবিরের শরীরটা পাথরের মতো শক্ত হয়ে গেল। তার বাম হাতের অনামিকায় একটা আংটি, পুরনো আমলের সোনার আংটি, মাঝখানে একটা নীল পাথর, ঠিক যেমনটা সে স্বপ্নে দেখেছিল, নন্দিনীর দেওয়া সেই আংটি। এটা এটা কি করে সম্ভব? আবির বিড়বিড় করে উঠল। সে আংটিটা খোলার চেষ্টা করল, কিন্তু আংটিটা আঙুলে এমনভাবে আটকে আছে যেন ওটা চামড়ারই অংশ। অনেক টানাটানি করেও খোলা গেল না। আবির আয়নার দিকে নিজের দিকে তাকাল। তার চোখের মণিগুলো কি একটু অন্যরকম লাগছে, একটু বেশি কালো, একটু বেশি গভীর। আয়নার ওপার থেকে আবিরের প্রতিবিম্ব যেন তাকে দেখে হাসল। সেই হাসি আবিরের নয়, সেই হাসি প্রীতমের। আদিরের মস্তিষ্কের ভেতরে কেউ একজন ফিসফিস করে বলল, এবার বিশ্বাস হলো তো? এটা স্বপ্ন নয়, আমি ফিরে এসেছি, আমরা ফিরে এসেছি। আবির বেসিনটা দুহাতে খামচে ধরল। সে বুঝতে পারছে আবির নামের সত্তাটা ধীরে ধীরে মুছে যাচ্ছে, তার শরীরের দখল নিচ্ছে ৫০ বছর আগের এক অতৃপ্ত আত্মা। বাম হাতের অনামিকায় আটকে থাকা নীল পাথরের আংটিটা খোলার চেষ্টা অনেক আগেই ছেড়ে দিয়েছে আবির। সাবান, তেল সব ব্যর্থ হয়েছে। আংটিটা এখন তার শরীরেরই একটা অংশ মনে হচ্ছে। অদ্ভুত ব্যাপার হল, আংটিটা পরার পর থেকে আবিরের মনের ভয়টা পুরোপুরি উধাও হয়ে গেছে। তার বদলে এক গভীর বিষণ্ণতা ভর করেছে। সারাদিন আবির ঘর থেকে বের হল না। হরিপদ দুবার খাবার দিয়ে গিয়েছিল, সেই খাবার স্পর্শ করেনি সে। আবির এখন আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার পরনে নিজের টি শার্ট নেই। আলমারির নিচ থেকে খুঁজে পাওয়া একটা পুরনো আমলের তসর রঙের পাঞ্জাবি তার গায়ে। পাঞ্জাবিটা একটু বড় হচ্ছে, কিন্তু আবিরের মনে হচ্ছে এটাই তার আসল পোশাক। বাইরে সন্ধে নামার সাথে সাথে তাপমাত্রা কমতে শুরু করেছে, কিন্তু আবিরের ঘরের তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে। জানলার কাচগুলোতে ধোঁয়াশা জমে গেছে। আবির কাচের ওপর আঙুল বুলিয়ে লিখল, নন্দিনী। ঠিক তখনই তার ঘাড়ের কাছে একটা ঠান্ডা বাতাসের স্রোত বয়ে গেল। আমার শীত করছে প্রীতম। কণ্ঠস্বরটা এত করুণ, এত আর্তনাদ মেশানো যে আবিরের বুকের ভেতরটা দুমড়ে গেল। সে ধীরে ধীরে পেছন ভিড়ল। ঘরের এক কোণে, যেখানে অন্ধকার সবচেয়ে গাঢ়, সেখান থেকে আবছা একটা অবয়ব ফুটে উঠছে, নন্দিনী। আজ তার চোখে সেই ভয়ঙ্কর শ্বেত শুভ্র ভাব নেই। আজ সে অপরূপ সুন্দরী। তার চোখে জল, পরনে সেই লাল বেনারসি যা কাল রাতে আবির স্বপ্নে দেখেছিল। কিন্তু শাড়িটা ভেজা, সেখান থেকে টুপটুপ করে জল ঝরছে মেঝের ওপর। নন্দিনী কাঁপছে। মৃত্যুর ওপারেও কি শীত লাগে? আবির এগিয়ে গেল। তার যুক্তিবাদী মন বাধা দিল না। সে এখন আর আবির রায় নয়, সে এখন শুধুই এক প্রেমিক যে তার হারানো ভালোবাসাকে ফিরে পেয়েছে। নন্দিনী! আবির হাত বাড়িয়ে ডাকল। নন্দিনী এক পা এগিয়ে এলো। তার পা মাটিতে পড়ছে না, সে ভেসে আসছে। আবিরের সামনে এসে সে দাঁড়াল, এত কাছে যে আবির হাসনাহেনার গন্ধের সাথে এক পুরনো পচা জলের গন্ধও পেল, দিঘির জলের গন্ধ। আমাকে একটু উষ্ণতা দেবে? ৫০ বছর ধরে আমি ওই দিঘির কালো জলের নিচে ছিলাম। ওখানে খুব ঠান্ডা প্রীতম, খুব অন্ধকার। নন্দিনী তার হাত দুটি বাড়িয়ে দিল আবিরের দিকে। আবির দ্বিধা করল না। সে নন্দিনীর হাত দুটি নিজের হাতের মুঠোয় নিল। হিম শীতল স্পর্শ। মুহূর্তের মধ্যে আবিরের মনে হল সে জ্বলন্ত আগুনে হাত দিয়েছে। কিন্তু এ আগুন উত্তাপের নয়, এ আগুন চরম শৈত্যের। নন্দিনীর হাত দুটো যেন এক খণ্ড বরফ। সেই ঠান্ডা আবিরের হাতের চামড়া ভেদ করে মাংসপেশি ছিঁড়ে সরাসরি হাড়ে গিয়ে বিঁধল। আবিরের সারা শরীর কেঁপে উঠল। তার শরীরের সব রক্ত যেন জমাট বেঁধে যাচ্ছে।
প্রাণ শক্তি শুষে নেওয়ার মতো অনুভূতি, কিন্তু আবির হাত ছাড়িল না, বরং সে আরও শক্ত করে ধরল। আমি আছি নন্দিনী, আমি আর তোমাকে একা ছাড়ব না। আবিরের গলার স্বর ভারী। নন্দিনী ম্লান হাসল। সেই হাসিতে আবিরের হৃৎস্পন্দন থমকে গেল। নন্দিনী ধীরে ধীরে তার মাথাটা আবিরের বুকে রাখল। ভেজা চুল আর বরফ শীতল গাল আবিরের পাঞ্জাবি ভিজিয়ে দিল। আবির অনুভব করল তার শরীরের উত্তাপ দ্রুত কমে যাচ্ছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফুসফুসটা যেন বরফে জমে যাচ্ছে। কিন্তু এক অদ্ভুত নেশা তাকে আচ্ছন্ন করে রেখেছে। মৃত্যুর নেশা। তোমার বুকটা খুব গরম প্রীতম, আমার খুব আরাম লাগছে। কিন্তু নন্দিনী মুখ তুলল। তার সুন্দর চোখ দুটো হঠাৎ পাল্টে যেতে শুরু করল। মণি দুটো আবার সাদা হয়ে যাচ্ছে। চামড়ার নিচে নীলচে শিরাগুলো স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু জ্যান্ত মানুষের শরীর আমার সহ্য হয় না। তোমাকে আমার মতো হতে হবে প্রীতম, একদম ঠান্ডা, নিথর। আবির দেখল তার নিজের হাতের চামড়াও নীল হতে শুরু করেছে। যেখানে নন্দিনী ধরে আছে সেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। আমাকে নিয়ে চলো নন্দিনী, আবির সম্মোহিতর মতো বলল। তোমার ওই অন্ধকারের জগতে আমাকে নিয়ে চলো। নন্দিনী আবিরের গলার কাছে হাত রাখল। সেই হিম শীতল আঙুলগুলো শ্বাসনালীর উপর আলতো করে চাপ দিল। চলো, আজ রাতে আমাদের যাত্রা শুরু। দিঘির জল অপেক্ষা করছে। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় ধুমধাম শব্দ শুরু হল। বাবু, আবির বাবু, দরজা খুলুন, ও বাবু! হরিপদর চিৎকার, সাথে গ্রামের আরও কয়েকজনের গলার আওয়াজ। নন্দিনী বিরক্ত হয়ে দরজার দিকে তাকাল। তার মুখটা মুহূর্তের জন্য হিংস্র হয়ে উঠল। ওরা আবার এসেছে। ওরা আমাদের সুখ সহ্য করতে পারছে না। এসো, আমরা অন্য পথ দিয়ে যাব। নন্দিনী আবিরকে টান দিল জানলার দিকে। ৩ তলার জানলা, নিচে অন্ধকার বাগান। আবির জানত এখান থেকে ঝাঁপ দেওয়া মানে মৃত্যু। কিন্তু নন্দিনীর ওই হিমশীতল স্পর্শে তার বিচার বুদ্ধি লোপ পেয়েছে। সে জানলার দিকে পা বাড়াল। বাইরে তখনও দরজা ভাঙার চেষ্টা চলছে। বাবু, সারাবিন, আপনারা দরজাটা ভাঙুন, জললেই! ঠাস! দরজা ভেঙে হরিপদ আর ২ জন গ্রামবাসী ঘরে ঢুকল। হ্যারিকেনের আলোয় তারা দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। আবির জানলার কার্নিশে দাঁড়িয়ে, তার এক হাত শূন্যে প্রসারিত, যেন সে অদৃশ্য কাউকে ধরে আছে। তার চোখ বন্ধ, মুখে এক প্রশান্তির হাসি। বাবু, না! হরিপদ চিৎকার করে দৌড়ে গেল। আবির পা বাড়াল শূন্যে, কিন্তু হরিপদর ঝাপটা তাকে ধরে ফেলল। ৩ জন মিলে টেনে হিচুড়ে তাকে ঘরের মেঝেতে ফেলল। ছাড়ো আমাকে, ও ডাকছে, আমাকে যেতেই হবে! আবির উন্মাদের মতো চিৎকার করতে লাগল। তার গলার স্বর বদলে গেছে, ওটা আর আবিরের গলা নয়। হরিপদ আবিরের বুকের ওপর চেপে বসল। ওঝা বাবাকে ডাকো, তাড়াতাড়ি, ওনার ওপর ছোট গিন্নি ভর করেছে। আবির ছটফট করতে করতে জানলার দিকে তাকিয়ে রইল। সেখানে অন্ধকারে দাঁড়িয়ে নন্দিনী তার দিকে তাকিয়ে আছে। তার চোখে জল নেই, আছে এক তীব্র আক্রোশ। সে আবিরের দিকে তাকিয়ে ঠোঁট নাড়েল। আজ আটকালে, কিন্তু কাল, কাল অমাবস্যা, কাল তোমাকে আসতেই হবে প্রীতম। বাতাসে মিলিয়ে গেল নন্দিনী, আর আবি জ্ঞান হারাল। তার জ্ঞান হারানোর শেষ অনুভূতি ছিল সেই হিম শীতল স্পর্শ, যা এখনও তার হাতের তালুতে জলজল করছে। আবিরের যখন জ্ঞান ফিরল তখন সে দেখল তার হাত পা শক্ত পাটের দড়ি দিয়ে খাটের ৪ কোণা পায়ার সাথে বাঁধা। ঘর ভর্তি ধুনুচির ধোঁয়া। বিছানার পাশে হরিপদ বসে বিড়বিড় করে কোনো মন্ত্র পড়ছে। দরজার সামনে গ্রামের ওঝা বসে আছে, তার সামনে আগুনের মালসা। আবির নড়ার চেষ্টা করল। দড়ির ঘষায় হাতের চামড়া ছড়ে গেল। এসব কি হরিপদ কাকা? আমাকে বেঁধে রেখেছেন কেন? আবিরের গলাটা শান্ত, অস্বাভাবিক রকমের শান্ত। হরিপদ চোখ খুলে তাকালেন। তার চোখে জল। অমন করবেন না বাবু, আপনার ওপর ওনার নজর পড়েছে। ওঝা বাবা বলেছেন আজ রাতটা কোনো মতে পার করতে পারলেই আপনি বেঁচে যাবেন। কাল সকালে আপনাকে কলকাতায় পাঠিয়ে দেব। আবির হাসল। সেই হাসি দেখে হরিপদ শির দ্বারা দিয়ে হিমস্রোত বয়ে গেল। এ হাসি কোনো সুস্থ মানুষের নয়, এ হাসি এমন একজনের যে জীবনের মায়া ত্যাগ করেছে। কাকে বাঁচাবেন কাকা, আর কার হাত থেকে? নন্দিনী তো আমাকে মারতে চায় না, ও শুধু আমাকে ভালোবাসে। চুপ করুন বাবু, ওটা ডাইনি,
অথেদ্য আত্মা। ওঝা ধমক দিয়ে উঠল। আবিরের রাগ হল না, বরং করুণা হল এদের ওপর। এই জীবিত মানুষরা ভালোবাসার কি বোঝে? এরা মনে করে হৃৎপিণ্ড চললেই মানুষ বেঁচে থাকে, কিন্তু আবির গত কয়েকদিনে জেনেছে আসল জীবন শুরু হয় শরীরের খাঁচা ভাঙার পর। রাত গভীর হল। ওঝা আর হরিপদ দুজনেই ক্লান্তিতে ঝিমিয়ে পড়েছে। ঘরের ধূপের গন্ধ ছাপিয়ে আবার সেই পরিচিত হাসনাহেনার গন্ধ ভেসে এল। আবির জানত সে আসবে। দড়ি দিয়ে শরীর বাঁধা যায়, কিন্তু আত্মাকে আটকাবে কে? ঘরের বন্ধ জানলা ভেদ করে এক ধোঁয়াশা ভেতরে ঢুকল। সেই ধোঁয়াশা ধীরে ধীরে জমাট বেঁধে নন্দিনীর রূপ নিল। আজ তার পরনে লাল বেনারসি নয়, আজ সে পরেছে শ্বেত শুভ্র শাড়ি। তাকে দেখাচ্ছে এক বিষাদগ্রস্ত দেবীর মতো। নন্দিনী মেঝের ওপর দিয়ে ভেসে ভেসে আবিরের বিছানার পাশে এলো। ঘুমন্ত হরিপদ বা ওঝা তাকে দেখতে পেল না। অশরীরীরা শুধু তাদেরই দেখা দেয় যারা তাদের আপন করে নিতে চায়। তোমাকে ওরা কষ্ট দিচ্ছে প্রীতম? নন্দিনীর গলার স্বর বাতাসের মতো হালকা। সে তার স্বচ্ছ হাতটা আবিরের কপালে রাখল। আবিরের মনে হল এক প্রশান্তির প্রলেপ বুলিয়ে দেওয়া হল। সব জ্বালা, সব ব্যথা নিমিষেই উধাও। এরা আমাকে আটকে রাখতে চাইছে নন্দিনী, কিন্তু আমি এই দড়ি ছেড়ে তোমার কাছে যেতে চাই, আবির ফিসফিস করে বলল। নন্দিনী আবিরের বুকের ওপর বসল। তার শরীরের কোনো ওজন নেই। শরীর, এই নশ্বর শরীরটাই তো যত বাধা। নন্দিনী আবিরের গালে হাত বোলাল। যদ্দিন তোমার রক্ত গরম থাকবে, যদ্দিন তোমার নিঃশ্বাস পড়বে, তদ্দিন আমরা এক হতে পারব না। তুমি কি প্রস্তুত এই খাঁচা ভাঙার জন্য? আবির তার অনামিকায় আটকে থাকা নীল পাথরের আংটির দিকে তাকাল। আমি প্রস্তুত, আমাকে বলে দাও কি করতে হবে। নন্দিনী নিচু হল। তার মৃত শীতল ঠোঁট আবিরের ঠোঁটের খুব কাছে নিয়ে এলো, কিন্তু স্পর্শ করল না। তাদের মাঝখানে এক চুলের ব্যবধান, আর সেটাই যেন যোজন যোজন দূরত্ব। আগামীকাল অমাবস্যা, কাল আমাদের মিলনের রাত। কাল ঠিক রাত 12টায় যেখানে আমাকে ওরা পুঁতে রেখেছিল, সেই হাসনাহেনা ঝোপের নিচে তোমাকে আসতে হবে। কিন্তু আমি কি করে যাব? ওরা তো আমাকে ছাড়বে না। নন্দিনী হাসল, এক মায়াবী হাসি। ভালোবাসা থাকলে পথ তৈরি হয়ে যায়। কাল যখন চাঁদ ডুবে যাবে, তখন এই বাঁধন আর বাঁধন থাকবে না। তুমি শুধু মনে রেখো, কালকের পর তুমি আর ফিরতে পারবে না। আলো, বাতাস, রোদ সব চিরকালের মতো হারাতে হবে। আবির নন্দিনীর চোখের দিকে তাকাল। সেই অতল গহ্বরে হারিয়ে যেতে যেতে বলল, তোমার অন্ধকারের চেয়ে সুন্দর আর কিচ্ছু নেই নন্দিনী। আমি আলো চাই না, আমি তোমাকেই চাই। নন্দিনী এবার তার ঠোঁট ছোঁয়াল আবিরের কপালে। এক বরফ শীতল শিহরণ আবিরের সারা শরীরে খেলে গেল। মনে হল তার মস্তিষ্কের স্নায়ুগুলো অবশ হয়ে যাচ্ছে। এক অদ্ভুত নেশা, আফিমের মতো। আবির বুঝতে পারল সে ধীরে ধীরে মৃত্যুর প্রেমে পড়ে যাচ্ছে। এই শীতল স্পর্শ, এই অন্ধকার, এই নিস্তব্ধতা, এটাই এখন তার জগৎ। জীবিতদের কোলাহল এখন তার কাছে অসহ্য লাগছে। ভোর হবার ঠিক আগে নন্দিনী মিলিয়ে গেল। সকালে যখন হরিপদর ঘুম ভাঙল, সে দেখল আবির খুব শান্ত হয়ে শুয়ে আছে। তার চোখে সেই পাগলামি আর নেই। কাকা, আমার দড়িগুলো খুলে দাও, আমার খুব খিদে পেয়েছে। হরিপদ অবাক হয়ে ওঝার দিকে তাকাল। ওঝা আবিরের নাড়ি টিপে দেখল, সব স্বাভাবিক। ভূত ছেড়ে গেছে মনে হয়। ওঝা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু আজ বিকেলেই ওকে এখান থেকে নিয়ে যেতে হবে। হরিপদ দড়িগুলো খুলে দিল। আবির উঠে বসল। সে তার হাতের কবজিতে দড়ির দাগগুলো ঘষতে লাগল। হরিপদ জানে না আবির সুস্থ হয়নি। আবির এখন পুরোপুরি অভিনয়ের আশ্রয় নিয়েছে। সে শান্ত, কারণ সে তার গন্তব্য চিনে গেছে। আজ অমাবস্যা। আজ রাতেই সে তার নশ্বর দেহ ত্যাগ করে নন্দিনীর অনন্ত জগতের বাসিন্দা হবে। আবির মনে মনে হাসল। আর মাত্র কয়েকটা ঘণ্টা, তারপর অনন্তকাল একসাথে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। আকাশ আজ সকাল থেকেই মেঘলা। থমথমে প্রকৃতি জানান দিচ্ছে আজ রাতে বড় কোনো ঝড় আসছে। হরিপদ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল। বাবু, গাড়ি চলে এসছে, আর দেরি করবেন না, জিনিসপত্র সব আমি গুছিয়ে দিয়েছি, চলুন। আবির জানলার ধার থেকে সরে এলো। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। গতরাতে যে উন্মাদনা ছিল তা এখন নেই।
সে ধীর পায়ে হরিপদর সামনে এসে দাঁড়াল। এত তাড়া কিসের হরিপদ কাকা? আমি তো পালাচ্ছি না। পালাচ্ছেন না মানে? ওঝা বাবা বলেছেন সূর্য ডোবার আগেই আপনাকে এই গ্রাম পার করে দিতে হবে। আজ অমাবস্যা, আজ রাতে এই বাড়িতে থাকলে আপনার প্রাণ রাখা যাবে না। আবির হাসল, সেই হিমশীতল হাসি। প্রাণ প্রাণ তো কবেই গেছে কাকা, এখন শুধু খোলসটা বাকি। হরিপদ শিউরে উঠল, তবুও সে জোর করে আবিরের হাত ধরে টানল। বাজে বকবেন না, আসুন আমার সাথে। আবির বাধা দিল না। সে সুবোধ বালকের মতো হরিপদর সাথে নিচে নেমে এলো। মূল গেটের বাইরে একটা পুরনো ল্যান্ড রোভার দাঁড়িয়ে আছে, কিন্তু গেটের সামনে জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে গ্রামের বেশ কিছু মানুষ। তাদের সবার হাতে লাঠি, মশাল আর ধুনুচি। আবিরকে দেখেই গুঞ্জন থামল। সবার দৃষ্টি আবিরের দিকে, ভয় আর ঘৃণা মিশ্রিত দৃষ্টি। ভিড় ঠেলে সামনে এগিয়ে এলেন এক বৃদ্ধ। তার বয়স ৯০-এর কোঠায় হবে। চামড়া ঝুলে পড়েছে, কিন্তু চোখ দুটো শিকারী পাখির মতো তীক্ষ্ণ, হাতে একটা লাঠি। দাঁড়া! বৃদ্ধের হুঙ্কারে হরিপদ থমকে গেল। নিবারণ জ্যাঠা? হরিপদ অবাক হয়ে বলল। নিবারণ আবিরের একদম কাছে এসে দাঁড়ালেন। তিনি আবিরের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, তারপর থুতু ফেললেন মাটিতে। একেও বাঁচাতে পারলি না হরিপদ? এ তো মরেই গেছে। দেখছিস না চোখের মণি? ওগুলো মানুষের চোখ নয়। আবিরের চোয়াল শক্ত হল। সরে দাঁড়ান, আমাকে যেতে দিন। নিবারণ লাঠি দিয়ে আবিরের পথ আটকালেন। কোথায় যাবি? ওর কাছে? তুই কি ভাবছিস ও তোকে ভালোবাসে? ও তোর প্রেমিকা? নিবারণ খিকখিক করে হেসে উঠলেন, হাসতে হাসতে কাশতে লাগলেন। বোকায় ছেলে, তুই প্রথম নস। গত ৫০ বছরে তোর মতো আরও ৩ জনকে ও ডেকে এনেছে। ওরা সবাই ভেবেছিল ওরা প্রীতমের পুনর্জন্ম। ওরা সবাই ভেবেছিল ওটা ভালোবাসা। আবিরের ভ্রু কুঁচকে গেল। মানে? মানে খুব সহজ। নিবারণ ফিসফিস করে বলল, যেন কোনো গোপন কথা ফাঁস করছে। নন্দিনী অতৃপ্ত আত্মা, ও একা নরকে থাকতে চায় না। ওর ক্ষুধা মেটানোর জন্য তাজা প্রাণের দরকার হয়। ও প্রতিবার অমাবস্যায় একজনকে ভুলিয়ে ভালিয়ে ওই হাসনাহেনা ঝোপের নিচে নিয়ে যায়। তারপর নিবারণ নিজের গলার কাছে হাত দিয়ে একটা ভঙ্গি করলেন। পরদিন সকালে আমরা শুধু তাদের নীল হয়ে যাওয়া লাশ খুঁজে পাই। কারোর রক্ত থাকে না শরীরে, সব শুষে নেয় ও। মিথ্যে কথা! আবির চিৎকার করে উঠল। তার শান্ত ভাবটা নিমেষেই উধাও হল। তোমরা ওকে হিংসে করো। তোমরা সেদিনও ওদের আলাদা করেছিলে, আজও করছো। ও আমাকে ভালোবাসে, আমিই প্রীতম। তুই প্রীতম নস! নিবারণ গর্জে উঠলেন। প্রীতম মরে ভূত হয়ে আছে ওই দিঘির তলায়, আর তুই হলি ওর আজকের রাতের খাবার। গ্রামবাসীরা সমস্বরে বলে উঠল, একে গাড়িতে তোল, বেঁধে নিয়ে যা। দুজন তাগড়া যুবক আবিরকে ধরার জন্য এগিয়ে এলো। আবির বুঝতে পারল এরা তাকে সহজে ছাড়বে না। তার মাথার ভেতর নন্দিনীর কণ্ঠস্বর ভেসে এলো, ওদের কথা শুনো না প্রীতম, ওরা মিথ্যুক, ওরা আমাদের শত্রু। পালাও, আমার কাছে চলে এসো। আবিরের শরীরে হঠাৎ এক অস্বাভাবিক শক্তি ভর করল। সে এক ঝটকায় দুজন যুবককে ছিটকে ফেলে দিল। হরিপদ তাকে ধরতে গেলে তাকেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কেউ আমাকে আটকাতে পারবে না। আবির দৌড় দিল, গাড়ির দিকে নয়, গেটের বাইরের দিকেও নয়। সে উল্টো ঘুরে দৌড় দিল বাড়ির ভেতরের দিকে। ধর ধর ওকে, বাড়ির ভেতর ঢুকতে দিস না! নিবারণ চিৎকার করে উঠলেন। কিন্তু আবির তখন ক্ষিপ্র গতিতে ছুটছে। সে সদর দরজা দিয়ে না ঢুকে পাশ কাটিয়ে বাগানের দিকে চলে গেল। কুয়াশা আর সন্ধ্যের অন্ধকার তাকে আড়াল করে দিল। গ্রামবাসীরা মশাল জেলে পিছু নিল। ওই দিকে গেছে, হাসনাহেনা ঝোপের দিকে। আবির যখন বাগানের গহীনে পৌঁছাল, তখন সূর্য পুরোপুরি ডুবে গেছে। অমাবস্যার অন্ধকার গ্রাস করেছে ছায়াবিথিকে। হাসনাহেনার গন্ধ আজ এত তীব্র যে আবিরের মাথা ঘুরতে লাগল। সে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। দূরে গ্রামবাসীদের মশাল দেখা যাচ্ছে, কিন্তু কেউ এই ঝোপের কাছে আসার সাহস পাচ্ছে না, কারণ এখান থেকেই শুরু হয়েছে সেই অভিশপ্ত এলাকা। আবির হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। তার কানে বাজছে নিবারণের কথাগুলো, তুই প্রথম নস, ও রক্ত শুষে নেয়। সত্যিই কি তাই? নন্দিনীজি তাকে ভালোবাসে না, নাকি সবটাই মায়া? হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা ঠান্ডা হাত বেরিয়ে এসে আবিরের মুখ চেপে ধরল। চুপ, ওরা চলে যাক, তারপর আমাদের উৎসব শুরু হবে। আবির সেই হাতের স্পর্শে সব সন্দেহ ভুলে গেল। সে ওই হাতটা নিজের বুকের কাছে চেপে ধরল। গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে মন্ত্র পড়তে শুরু করেছে। তারা জানে অমাবস্যার রাতে এই সীমানা পার হওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই। আবির এখন তাদের নাগালের বাইরে, মৃত্যুর ওপারে। হাসনাহেনা ঝোপের আড়ালে বসে আবির দেখল বাগানের সীমানার বাইরে গ্রামবাসীর মশালগুলো এক জায়গায় জড়ো হচ্ছে।
আগুনের লেলিহান শিখাগুলো বাতাসে ফুঁসছে, যেন অন্ধকারের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। নিস্তব্ধ ঝোপের ভেতর নন্দিনীর উপস্থিতি আবিরকে ঘিরে রেখেছে এক অদৃশ্য বর্মের মতো। নন্দিনী আবিরের কাঁধে মাথা রেখে বসে আছে। তার শরীর থেকে বের হওয়া ঠান্ডা কুয়াশা আবিরকে বাইরের জগৎ থেকে আড়াল করে রেখেছে। ওরা তোমাকে আমার কাছ থেকে কাড়তে চাইছে প্রীতম, কিন্তু ওরা জানে না আত্মার বাঁধন ছিঁড়তে নেই, নন্দিনী ফিসফিস করে বলল। সীমানার ওপারে নিবারণ জ্যাঠা চিৎকার করে গ্রামবাসীদের নির্দেশ দিচ্ছেন, সবাই গোল হয়ে বস, মশালের আগুন যেন না নেভে। আজ অমাবস্যা, আজ ওঝার মন্ত্র কাজ করবে না, আজ দরকার সরাসরি কথা বলা। কার সাথে কথা বলবেন জ্যাঠা? হরিপদ ভয়ার্ত গলায় জিজ্ঞেস করল। আসল প্রীতমের সাথে, নিবারণ জ্যাঠার গলায় দৃঢ়তা। এই ছেলেটা প্রীতম নয়, প্রীতমের আত্মা এই তল্লাটেই আছে। সে যদি সত্যটা বলে দেয় তবেই ছেলেটার ঘোর কাটবে। গ্রামের এক অল্পবয়সী ছেলে, নাম পল্টু, তাকে মাঝখানে বসানো হলো। ছেলেটি নাকি ছিচ কাঁদুনে, অর্থাৎ অশরীরীদের উপস্থিতি সে সহজেই টের পায়। তার সামনে একটা সাদা কাগজ পাতা হলো। কাগজের ওপর বাংলা বর্ণমালা লেখা। মাঝখানে একটা 1 টাকার পুরনো কয়েন রাখা হলো। শুরু হলো প্ল্যানচেট। নিবারণ জ্যাঠা এবং গ্রামের আরও 2জন প্রবীণ ব্যক্তি পল্টুর কাঁধে আর পিঠে হাত রাখলেন। বাতাসে ধুনুচি আর পোড়া গন্ধকের তীব্র গন্ধ। নিবারণ জ্যাঠা চোখ বন্ধ করে গম্ভীরা গলায় ডাকতে শুরু করলেন। হে বিদেহী আত্মা, তুমি যদি বাতাসের স্তরে ভেসে থাকো, নেমে এসো। আমরা তোমার শত্রু নই, আমরা সত্য জানতে চাই। প্রীতম, তুমি কি আছো? আছো তুমি? বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। ঝিঝির ডাক বন্ধ হয়ে গেল। বাগানের গাছগুলো প্রবল বেগে দুলতে শুরু করল। যদিও কোনো ঝড় নেই। ঝোপের আড়ালে আবির অনুভব করল নন্দিনী হঠাৎ সোজা হয়ে বসল। তার শরীরটা শক্ত হয়ে গেছে। ওরা কাকে ডাকছে? ওরা কেন মৃতদের জাগাচ্ছে? নন্দিনীর গলায় বিরক্তি আর ভয়ের মিশ্রণ। প্ল্যানচেটের আসরে হঠাৎ পল্টুর শরীরটা কেঁপে উঠল। তার হাত উল্টে সাদা হয়ে গেছে। তার হাতের নিচে থাকা কয়েনটা নিজে থেকেই নড়তে শুরু করল কাগজের ওপর। খস খস খস। কে তুমি? নিবারণ জ্যাঠা প্রশ্ন করলেন। কয়েনটা দ্রুত সরে গিয়ে থামল। প, র, ই, ত, ম। সবাই শিউরে উঠল। হরিপদ চিৎকার করে বলতে চাইল, তবে আবির্বাবুকে? কিন্তু নিবারণ তাকে ধমক দিয়ে থামালেন। প্রীতম, তুমি কি শান্তিতে আছো? কয়েনটা সরে গিয়ে নিল। না। কেন? তোমার কি কোনো ক্ষোভ আছে? কয়েনটা এবার পাগলের মতো ঘুরতে লাগল। তারপর এক এক করে বর্ণগুলোর ওপর থামল। ন, ন, দ, নি, ন। নন্দিনী কি করেছে? পল্টুর মুখ দিয়ে এবার এক অচেনা ভারী পুরুষালী কণ্ঠস্বর বেরিয়ে এলো। এ গলা পল্টুর নয়, এ গলা বহু বছর আগের। নন্দিনী আমাকে মুক্তি দিচ্ছে না, ও আমাকে বেঁধে রেখেছে, ও মিথ্যে বলছে। ঝোপের আড়ালে আবির চমকে উঠল। এ গলার স্বর, এটা তো অবিকল তার স্বপ্নের সেই কণ্ঠস্বর। তাহলে সে নিজে কে? নন্দিনী আবিরের কান দুটো হাত দিয়ে চেপে ধরল। শুনো না, ও সব মিথ্যে, ওরা শয়তান চালান করছে, তাকাও আমার দিকে। কিন্তু আবির তাকাতে পারল না। প্ল্যানচেটের আসর থেকে সেই কণ্ঠস্বর চিৎকার করে উঠল। পালিয়ে যা, ওই ছেলেটাকে বল পালিয়ে যেতে। নন্দিনী ভালোবাসে না, ও শুধু খিদে চেনে। ও আমার রক্ত খেয়েছে, এবার ওর রক্ত খাবে। থামা, ওকে থামা! নন্দিনী চিৎকার করে উঠল। সেই চিৎকারে বাগানের সমস্ত হাসনাহেনা ভুল ঝরে পড়তে লাগল। আবির দেখল নন্দিনীর সুন্দর মুখটা পাল্টে যাচ্ছে, চামড়া কুঁচকে যাচ্ছে, দাঁতগুলো বেরিয়ে আসছে হিংস্র পশুর মতো। নন্দিনী তার হাতটা আবিরের দিকে বাড়িয়ে দিল। সেই হাতে এখন আর কোনো মায়া নেই, আছে ধারালো নোক। তুই কোথাও যাবি না, তুই আমার। প্ল্যানচেটির আসরে হঠাৎ পল্টুর শরীরটা ছিটকে পড়ে গেল। মাঝখানের মোমবাতিটা দপ করে নিভে গেল। কিন্তু অন্ধকারের মধ্যেই নিবারণ জ্যাঠা চিৎকার করে আবিরের উদ্দেশ্যে বললেন, শুনলি তো আবির, ও তোর প্রেমিকা নয়, ও তোর শিকারী। প্রীতম নিজে এসে সাক্ষ্য দিয়ে গেল। পালা বাবা, পালা ওখান থেকে। আবিরের ঘোর কাটতে শুরু করেছে। সে দেখল যাকে সে এতক্ষণ বুকে জড়িয়ে ধরেছিল সে কোনো মানবী নয়, এক পচা গলা মৃতদেহ। তার গায়ের গন্ধে বমি আসছে। আবির ছিটকে সরে গেল। না, তুমি নন্দিনী নও, তুমি কে? ছায়ামূর্তিটি উঠে দাঁড়ালো। এখন সে বিশাল আকার ধারণ করেছে। আমি নন্দিনী। ছায়ামূর্তিটির গলার স্বর এখন মেঘের গর্জনের মতো। ভালোবাসা কি শুধু রূপেই থাকে প্রীতম? আমার এই রূপটাকেও তোকে ভালোবাসতে হবে, কারণ আজ রাত 12টার পর তুইও আমার মতো হয়ে যাবি।
আবির পেছাতে পেছাতে মাটিতে পড়ে গেল। তার পিঠ এখন কাঁটাতারের বেড়ায় ঠেকেছে। সামনে সেই রাক্ষসী মূর্তি, আর পেছনে গ্রামবাসী, কিন্তু মাঝখানে এক অদৃশ্য আগুনের দেওয়াল তৈরি হয়েছে। প্ল্যানচেট হয়তো সত্য প্রকাশ করেছে, কিন্তু সেই সত্য এখন আবিরকে আরও বড় বিপদের মুখে ঠেলে দিল। নন্দিনী ক্ষিপ্ত হয়েছে, আর ক্ষিপ্ত প্রেতাত্মা কতটা ভয়ঙ্কর হতে পারে তা আবির কল্পনাও করতে পারছে না। গাছের মগডাল থেকে প্যাঁচার ডাক শোনা গেল। দূরে গির্জার ঘড়িতে ঢং ঢং শব্দ। রাত 11টা, আর মাত্র 1 ঘণ্টা। আবিরের চোখের সামনে এখন আর সেই মায়াবী প্রেমিকা নেই। তার বদলে দাঁড়িয়ে আছে এক কুৎসিত পচাগলা ছায়া। নন্দিনীর সেই দীর্ঘ কালো চুনগুলো এখন জট পাকানো সাপের মতো ফনা তুলে আছে। তার গায়ের চামড়া জায়গায় জায়গায় খসে পড়ছে, আর সেখান থেকে বেরোচ্ছে এক অসহ্য দুর্গন্ধ। তুই আমাকে ঘৃণা করবি প্রীতম? আমার এই রূপ দেখে ভয় পাবি? নন্দিনীর গলা এখন আর ফিসফিসানি নয়, যেন ভাঙা কাচের ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, এমন কর্কশ ও তীক্ষ্ণ। আবির পেছাতে চাইল, কিন্তু কাঁটাতারের বেড়া তার পিঠে বিঁধছে। সে 2 হাতে মুখ ঢেকে চিৎকার করল, আমি প্রীতম নই, আমাকে ছেড়ে দাও। নন্দিনী খিকখিক করে হেসে উঠল। সেই হাসি বাতাসের বেগে ছড়িয়ে পড়ল পুরো বাগানে। তুই প্রীতম নোস, আমি জানি। প্রীতম তো কবেই আমার পেটে গেছে। তুই হলি আমার নতুন খোলস। তোর এই তাজা শরীরটা আমার চাই, আমার অনেক দিনের খিদে। কথাটা শেষ হওয়ার আগেই নন্দিনীর সেই বিশাল ছায়ামূর্তি ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে আবিরের দিকে ধেয়ে এলো। আবির কিছু বোঝার আগেই সেই কালো ধোঁয়া তার নাক মুখ দিয়ে জোর করে ভেতরে ঢুকতে শুরু করল। আবিরের মনে হলো কেউ তার ফুসফুসে গলানো সীসা ঢেলে দিচ্ছে। সে শ্বাস নিতে পারছে না। তার হাত পা ছুটতে ইচ্ছে করছে, কিন্তু শরীর আর তার কথা শুনছে না। বাইরে থেকে গ্রামবাসী দেখল এক অদ্ভুত দৃশ্য। আবির মাটির ওপর পড়ে ছটফট করছে। তার শরীরটা ধনুকের মতো মেকে গেছে। তার মুখ দিয়ে গ্যাদ গ্যাদ করে এক অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে, আর তার চারপাশে ঘিরে আছে এক কালো কুয়াশা, যা ধীরে ধীরে তার শরীরের লোমকূপ দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। সর্বনাশ হয়েছে, ওকে ধরছে, আত্মা ভর পড়ছে। আগুন দে, ঝোপে আগুন দে। গ্রামবাসীরা মশালগুলো ছুঁড়ে মারল হাসনাহেনা ঝোপের দিকে। দাও দাও করে আগুন জ্বলে উঠল, কিন্তু অবাক কাণ্ড, সেই আগুন আবিরকে স্পর্শ করল না। আগুনের শিখাগুলো আবিরের চারপাশ থেকে সরে গিয়ে উল্টো গ্রামবাসীদের দিকেই ঢেয়ে এলো। এক অদৃশ্য শক্তি আগুনকে নিয়ন্ত্রণ করছে। হরিপদ কান্নায় ভেঙে পড়ল, বাবুরে, ওরে বাবারে। ঝোপের ভেতর আবিরের ছটপটানি হঠাৎ থেমে গেল। সে নিথর হয়ে পড়ে রইল মাটিতে। আগুনের লাল আভা তার শরীরের উপর নাচছে। 1 মিনিট, 2 মিনিট, চরম নিস্তব্ধতা। তারপর আবির ধীরে ধীরে উঠে বসল। তার ওঠার ভঙ্গিটা মানুষের মতো নয়, যেন কোনো পুতুলকে সুতো দিয়ে টেনে তোলা হচ্ছে। তার ঘাড়টা অস্বাভাবিকভাবে বাঁকানো। আবির উঠে দাঁড়াল। সে ধীরে ধীরে গ্রামবাসীদের দিকে ঘুরল। সবাই ভয়ে পিছিয়ে গেল। আবিরের চোখ দুটো এখন আর স্বাভাবিক নেই। চোখের সাদা অংশ পুরোপুরি কালো হয়ে গেছে, আর মণি দুটো জ্বলছে লাল আগুনের মতো। তার মুখে লেগে আছে এক বিকট পৈশাচিক হাসি। সে যখন কথা বলল তখন সেই গলা আবিরের নয়, এক ভারী ভরাট এবং একই সাথে নারী কণ্ঠের এক অদ্ভুত মিশ্রণ। আগুন দিয়ে আমাকে পোড়াবি? আমি নিজেই তো নরকের আগুন। নিবারণ জ্যাঠা কাঁপতে কাঁপতে বললেন, তুই কে? আবির কোথায়? আবির অর্থাৎ নন্দিনী নিজের বুকে হাত রাখল। আবির এখন ঘুমাচ্ছে, ও আর জাগবে না। এই শরীর এখন আমার। 50 বছর পর আমি আবার জ্যান্ত হয়েছি। সে তার নিজের হাতগুলো চোখের সামনে তুলে ধরল। মুগ্ধ হয়ে নিজের শরীরটা দেখল। তারপর এক বিকট হুঙ্কার দিয়ে উঠল, রক্ত, আমার রক্ত চাই। আবির এক লাফে কাঁটাতারের বেড়া টপকে গেল। মানুষের সাধ্য নেই অত উঁচু বেড়া এক লাফে পার হওয়ার। সে ক্ষিপ্র গতিতে ছুটল পোড়ো বাড়িটার নয়, সরাসরি সেই বটগাছের নিচের কবরের দিকে, যেখানে 50 বছর আগে প্রীতমকে পুঁতে রাখা হয়েছিল। ওকে থামাও, নিবারণ জ্যাঠা চেঁচিয়ে উঠলেন। ও যদি আজ রাতে প্রীতমের হাড় স্পর্শ করতে পারে তাহলে ও অমর হয়ে যাবে, তখন আর কেউ ওকে মারতে পারবে না। গ্রামবাসীরা লাঠি উঁচি করে আবিরের পিছু নিল, কিন্তু আবিরের গতি তখন ঝড়ের চেয়েও দ্রুত। সে 4 হাত পা ব্যবহার করে পশুর মতো দৌড়াচ্ছে। হাসনাহেনা ঝোপের আগুন তখনও জ্বলছে। সেই আগুনের আলোয় দেখা গেল এক ভয়াবহ দৃশ্য। একজন মানুষ যার আত্মা মরে গেছে, সে ছুটে চলেছে তার চূড়ান্ত পরিণতির দিকে, আর তার শরীরের দখল নিয়ে এক প্রেতাত্মা মেতে উঠেছে তার বিজয়ের উল্লাসে। আবিরের মস্তিষ্কের একদম গহীনে খুব ক্ষীণ একটা সত্তা তখনও জেগেছিল।
সে চিৎকার করে বলতে চাইল, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, কিন্তু সেই চিৎকার তার ঠোঁট পর্যন্ত পৌঁছল না। ছায়াবিধির সীমানা শেষ যেখানে, সেখান থেকে জঙ্গল আরও গভীর হয়েছে। সেই গভীর জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে এক শতাব্দী প্রাচীন বটগাছ। গাছটা এত বিশাল যে এর ঝুড়িগুলো ওপর থেকে নেমে মাটির সাথে মিশে এক জটাজালের সৃষ্টি করেছে। অন্ধকারের মধ্যে ঝুড়িগুলোকে মনে হচ্ছে অসংখ্য ফাঁসির দড়ি ঝুলে আছে। আবির বা তার শরীরে ভর করা সেই সত্তা পশুর মতো 4 হাত পায়ে দৌড়ে এসে বটগাছটার নিচে থামল। তার কাপড় চোপড় কাঁটার আঁচড়ে ছিঁড়ে গেছে, হাত পা দিয়ে রক্ত ঝরছে, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে মাটির গন্ধ শুকছে, ঠিক যেমন শিকারী কুকুর শিকারের গন্ধ শোখে। গাছটার পশ্চিম দিকে, যেখানে ঝুড়িগুলো সবচেয়ে ঘন, সেখানে এসে সে থামল। এখানে? তুই এখানে? আবিরের গলা দিয়ে এক অদ্ভুত ঘরঘরে শব্দ বেরোল। সে হাঁটু গেড়ে বসল, তারপর খালি হাতে মাটি খুঁড়তে শুরু করল। মাটি এখানে শক্ত, পাথুরে, কিন্তু আবিরের শরীরে এখন অতি প্রাকৃত শক্তি। সে আঙুল দিয়ে আঁচড়ে মাটি আলগা করছে, নখ উল্টে রক্ত বেরোচ্ছে, আঙুলের ডগা থেতলে যাচ্ছে, কিন্তু তার থামার কোনো লক্ষণ নেই। তার চোখ দিয়ে শুধু লোভ আর জিঘাংসার আগুন ঝরছে। পিছন থেকে গ্রামবাসীর মশাল আর হ্যারিকেনের আলো এসে পড়ল জঙ্গলে। ওই তো বটগাছের নিচে! পল্টু চিৎকার করে উঠল। নিবারণ জ্যাঠা হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছালেন। দৃশ্যটা দেখে তিনি থমকে গেলেন। খবরদার, কেউ এগোবি না, ও এখন বৃত্তের মধ্যে আছে, কাছে গেলেই মরণ। গ্রামবাসীরা ভয় পিছিয়ে গেল। তারা দেখল আবির একমনে মাটি খুঁড়ছে। গর্তটা ক্রমশ গভীর হচ্ছে। কি খুঁজছে ও জ্যাঠা? হরিপদ কাপা গলায় জিজ্ঞেস করল। হাড়, নিবারণ জ্যাঠা ফিসফিস করে বললেন। প্রীতমের হাড়। 50 বছর আগে আমরা ওকে মেরে এই গাছের নিচেই পুঁতে দিয়েছিলাম। নন্দিনী চায় ওই হাড়ের সাথে আবিরের জ্যান্ত শরীরটাকে এক করতে। তাহলেই ওর অমরত্ব লাভ হবে। তাহলে উপায়? আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? না, নিবারণ জ্যাঠা গর্জে উঠলেন। মশালগুলো সব একসঙ্গে ছুঁড়ে মার, আগুন দিয়ে ঘিরে ফেলোকে। গ্রামবাসীরা একযোগে তাদের মশালগুলো ছুঁড়ে মারল বটগাছের দিকে। দাউ দাউ করে জ্বলে উঠল শুকনো পাতা আর ঝোপঝাড়। আগুনের বৃত্ত তৈরি হলো আবিরের চারপাশে। আবির খনন থামিয়ে মুখ তুলে তাকালো। আগুনের দিকে তাকিয়ে সে হাসল, এক পৈশাচিক হাসি। আগুন? তোরা আগুন দিয়ে আমাকে থামাবি? আমি যে চিতায় পুড়েছি তার চেয়ে বেশি তাপ এই মশালের নেই। সে হাত দিয়ে মাটি থেকে একটা ভারী পাথর তুলল, তারপর অবলীলায় সেটা ছুঁড়ে মারল ভিড়ের দিকে। পাথরটা বাতাসে শীষ কেটে গিয়ে লাগলো এক গ্রামবাসীর পায়ে। সে আর্তনাদ করে লুটিয়ে পড়ল। পালা, সব দূরে সরে যা! চিৎকার উঠল ভিড়ের মধ্যে। আবির আবার মাটি খোঁড়ায় মন দিল। গর্তটা এখন প্রায় 3 হাত গভীর। হঠাৎ তার হাত শক্ত কিছুতে আটকাল। সে থামল, তার শ্বাস দ্রুত হল। ধীরে ধীরে সে মাটির নিচ থেকে টেনে তুলল একটা জিনিস, একটা মানুষের মাথার খুলি। মাটি মাথা কালচে হয়ে যাওয়া একটা খুলি, তার সাথে লেগে আছে পাঁজরের কয়েকটা হাড়। আবির সেই খুলিটাকে 2 হাতে ধরে বুকের কাছে আনল, যেন মহামূল্যবান কোনো রত্ন পেয়েছে। সেই খুলিটার গায়ে লেগে থাকা মাটি নিজের গাল দিয়ে ঘষতে লাগল। প্রীতম, আমার প্রীতম, কত দিন পর তোকে ছুলাম। আবিরের মানে নন্দিনীর গলার স্বর এবার পাল্টে গেল। সেই কর্কশ ভাবটা কমে গিয়ে এক অদ্ভুত কান্নার সুর ভেসে এলো, কিন্তু সেই কান্না ভয়ের উদ্রেক করে। একজন জীবিত মানুষ একটা মৃত খুলিকে চুমু খাচ্ছে। দৃশ্যটা সহ্য করার মতো নয়। সর্বনাশ হয়ে গেল। নিবারণ জ্যাঠা কপালে হাত দিলেন। ও হাড় ছুঁয়ে ফেলেছে, এখন ওকে আটকানো অসম্ভব। আবির খুলিটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। আগুনের কুণ্ডলির মাঝখানে দাঁড়িয়ে তাকে দেখাচ্ছে নরক থেকে উঠে আসা কোনো শয়তানের মতো। সে গ্রামবাসীদের দিকে তাকালো। তার হাতে ধরা খুলিটা যেন হাসছে। তোরা সেদিন আমাদের আলাদা করেছিলিস, মেরে পুঁতে রেখেছিলিস এই গাছের নিচে। ভেবেছিলিস গল্প শেষ? না রে, গল্প তো শুরু। আবির খুলিটা নিজের মুখের সামনে ধরল। দেখ প্রীতম, ওরা কেমন ভয় পেয়েছে। আজ আমরা ওদের রক্ত দিয়ে হোলি খেলব। তুই খাবি না? তোর খিদে পাইনি? মনে হলো খুলিটা নড়ে উঠল, যেন কোটরের গভীর গহ্বর থেকে সম্মতি জানালো। হঠাৎ আবিরের শরীরটা কেঁপে উঠল। সে যন্ত্রণায় কুঁকড়ে গেল। নন্দিনীর আত্মা আর আবিরের শরীরের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। আবিরের নিজের সত্তাটা শেষবারের মতো বিদ্রোহ করছে। না না, আমি খামো না, ছেড়ে দে আমাকে। আবিরের নিজের গলা খুব ক্ষীণভাবে শোনা গেল, কিন্তু পরমুহূর্তেই নন্দিনীর হুঙ্কার ভেসে উঠল। চুপ কর, শরীরটা এখন আমার, তুই শুধু দর্শক। আবিরের হাতটা নিজের অজান্তেই তার পকেটের দিকে গেল। হরিপদ লক্ষ্য করল আবির পকেট থেকে কিছু একটা বের করছে, একটা দেশলাই। নিবারণ জ্যাঠা চিৎকার করে উঠলেন। আগুন! ও নিজেকে পোড়াবে, নিজেকে আর ওই হাড়গুলোকে একসাথে পোড়াবে। ওটাই ওদের মিলনের শেষ ধাপ। আবির দেশলাই কাঠিটা জ্বালালো। তার অন্য হাতে ধরা খুলিটা আর নিজের গায়ে পড়া সেই পুরনো পাঞ্জাবি, সব কিছুতে আগুন ধরানোর প্রস্তুতি নিচ্ছে।
বাতাস হঠাৎ স্তব্ধ হয়ে গেল। বটগাছের পাতা নড়া বন্ধ হয়ে গেল। মনে হলো সময় থমকে দাঁড়িয়েছে এই চরম মুহূর্ত দেখার জন্য। আবিরের হাত কাঁপছে, জ্বলন্ত কাঠিটা এগিয়ে আসছে তার নিজের কাপড়ের দিকে। একসাথে জ্বলব আমরা, অনন্তকালের জন্য। দেশলাইয়ের কাঠিটা পুড়ে প্রায় আবিরের আঙ্গুলের কাছে চলে এসেছে। আগুনের ছ্যাঁকা লাগছে চামড়ায়, পোড়া মাংসের গন্ধ বেরোচ্ছে, কিন্তু আবিরের বা তার ভেতরে থাকা নন্দিনীর কোনো ভাবান্তর নেই। সে মন্ত্রমুগ্ধের মতো আগুনের শিখার দিকে তাকিয়ে আছে। থামা, এক্ষুনি থামা! নিবারণ জেঠা লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন। তার গলার স্বরে এমন এক কর্তৃত্ব ছিল যে আবিরের হাতটা মুহূর্তের জন্য কেঁপে উঠল। দেশলাইয়ের কাঠিটা নিভে গেল। আবির ধীরে ধীরে ঘাড় ঘোরালো, তার লাল চোখ দুটো নিবারণের উপর স্থির হল। কেন থামব? সত্যটা সহ্য হচ্ছে না বুড়ো? তোরা মেরেছিলি ওকে, আজ তোদের চোখের সামনেই আমরা এক হব। নিবারণ জ্যাঠা এবার আর ভয় পেলেন না। তিনি এগিয়ে এলেন আগুনের বৃত্তের খুব কাছে। আগুনের আভা তার বলিরেখা পড়া মুখে অদ্ভুত ছায়া ফেলছে। আমরা প্রীতমকে মারিনি নন্দিনী। নিবারণ জ্যাঠা শান্ত কিন্তু কঠিন গলায় বললেন, প্রীতমকে তুই মেরেছিস। বটগাছের তলাটা যেন মৃত্যুপুরীর মতো শান্ত হয়ে গেল। বাতাস থমকে গেল। আবিরের মুখের পৈশাচিক হাসিটা মিলিয়ে গেল। মিথ্যে কথা! আবির গর্জে উঠল। বাবা আর তোরা মিলে ওকে লাঠি দিয়ে পিটিয়ে? না! নিবারণ চিৎকার করে তার কথা থামিয়ে দিলেন। সেদিন লাঠির ঘায়ে প্রীতম মরেনি, অজ্ঞান হয়ে গিয়েছিল মাত্র। আমরা ওকে মারতে চাইনি। বড়বাবু শুধু চেয়েছিলেন ওকে ভয় দেখিয়ে গ্রাম ছাড়া করতে। নিবারণ জ্যাঠা দম নিলেন। 50 বছরের পুরনো পাপের বোঝা নামানোর সময় এসেছে। তুই ভুলে গেছিস সেই রাতের কথা, মনে কর, ভালো করে মনে কর। আবিরের মাথাটা যন্ত্রণায় দুদিকে দুলতে লাগল। নন্দিনীর স্মৃতি আর আবিরের মস্তিষ্কের মধ্যে সংঘাত শুরু হয়েছে। নিবারণ বলতে শুরু করলেন, সেদিন রাতে তুই প্রীতমকে বলেছিলি এই বটগাছের নিচে অপেক্ষা করতে, কিন্তু প্রীতম এখানে আসেনি, কারণ আমাদের ভয়ে ও লুকিয়েছিল জমিদার বাড়ির রাস্তা বলে। ও ভেবেছিল মাঝরাত হলে যখন সবাই ঘুমাবে তখনও বেরোবে। আবিরের বা তার ভেতরে থাকা নন্দিনীর চোখ দুটো বড় বড় হয়ে গেল। আস্তা বল? না না। হ্যাঁ, আর তুই কি করেছিলিস মনে আছে? নিবারণ আঙুল উঁচিয়ে বললেন, তুই দেখেছিলিস পাহাড়েদাররা বাড়ির চারপাশ ঘিরে রেখেছে। তুই তাদের মনোযোগ সরাতে চেয়েছিলি, তাই তুই নিজের হাতে আস্তাবলের পেছনের খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়েছিলি। আবিরের হাত থেকে খুলিটা পড়ে গেল। সে 2 হাতে নিজের কান চেপে ধরল। না, আমি শুধু আগুন লাগিয়েছিলাম যাতে সবাই ওদিকে দৌড়ায়, যাতে প্রীতম পালাতে পারে। কিন্তু প্রীতম তো পালাতে পারেনি। নিবারণ জ্যাঠার গলা এখন কান্নায় ধরে এসেছে। প্রীতম ওই আস্তাবলের ভেতরেই ছিল নন্দিনী। তুই যখন আগুন দিলি ও ভেতরে আটকা পড়ে গিয়েছিল। আগুনের লেলিহান শিখা যখন পুরো আস্তাবল গ্রাস করে নিল, তখন ভেতর থেকেও চিৎকার করেছিল, নন্দিনী দরজা খোল, আমি ভেতরে। আবির হাঁটু গেড়ে বসে পড়ল, তার শরীর থরথর করে কাঁপছে। আমরা পাহাড়েদাররা আগুন নেভাতে দৌড়ে গিয়েছিলাম নন্দিনী, কিন্তু ততক্ষণে সব শেষ। আমরা শুধু শুনেছিলাম আগুনের ভেতর থেকে প্রীতমের আর্তনাদ। ও পুড়ে ছাই হয়ে গিয়েছিল নন্দিনী, আর সেই আগুনটা লাগিয়েছিলি তুই। নিজের হাতে নিজের প্রেমিককে পুড়িয়ে মেরেছিলি তুই। চুপ কর, চুপ কর! আবিরের গলা চিরে এক অমানসিক চিৎকার বেরোল। সেই চিৎকারে জঙ্গলের পাখিগুলো ডানা ঝাপটে উড়ে গেল। আবিরের সামনে 50 বছর আগের সেই দৃশ্য ভেসে উঠল। হ্যাঁ, মনে পড়ছে। আগুনের দাউ দাউ শিখা, ঘোড়াগুলোর চিহি চিহি ডাক, আর আগুনের গর্জন ছাপিয়ে একটা চেনা গলার আর্তনাদ, নন্দিনী বাঁচাও! সেদিন নন্দিনী ভেবেছিল ওটা তার মনের ভুল। সে ভেবেছিল প্রীতম বটগাছের নিচে অপেক্ষা করছে। সে দৌড়ে এসেছিল এখানে, সারা রাত অপেক্ষা করেছিল, কিন্তু প্রীতম আসেনি। সকালে সে শুনেছিল প্রীতম নিখোঁজ। সে ভেবেছিল বাবা তাকে মেরে গুম করে দিয়েছে, তাই সে বিষ খেয়েছিল। কিন্তু সত্যটা এত ভয়ানক। নিজের হাতে, নিজের অজান্তেই সে প্রীতমকে নরকের আগুনে ঠেলে দিয়েছিল। আবিরের শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করল। নন্দিনী রাতটা যন্ত্রণায় ছটফট করছে। অনুশোচনার আগুন নরকের আগুনের চেয়েও তীব্র। আমি মারিনি, আমি জানতাম না। বিশ্বাস করো প্রীতম, আমি জানতাম না। আবিরের মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। সে মাটিতে মাথা ঢুকছে। হরিপদ দৌড়ে আবিরের কাছে যেতে চাইল। জ্যাঠা, কিছু একটা করুন, আবিরবাবু মরে যাবে। নিবারণ জ্যাঠা বললেন, এখনই সময়, ও দুর্বল হয়ে পড়েছে, সত্যটা ওকে ভেঙে দিয়েছে। পল্টু, ওঝাকে বল এক্ষুনি মন্ত্র পড়তে, এই সুযোগে আত্মাটাকে শরীর থেকে আলাদা করতে হবে। ওঝা তার ঝুলি থেকে সর্ষে দানা আর পোড়া হলুদ বের করল। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে সে আবিরের দিকে ছুঁড়ে মারল।
ওম হ্রিং ক্লিং শরীর ছাড়, মায়া ছাড়, যা চলে যা। সর্ষে দানাগুলো আবিরের গায়ে লাগতেই যেন আগুনের ফুলকি ছুটল। আবির যন্ত্রণায় বেঁকে গেল। তার ভেতর থেকে নন্দিনীর আত্মার যন্ত্রণায় ছটফট করছে। অনুশোচনার আগুন নরকের আগুনের চেয়েও তীব্র। আমি মারিনি, আমি জানতাম না। বিশ্বাস করো প্রীতম, আমি জানতাম না। আবিরের মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, সে মাটিতে মাথা ঢুকছে। হরিপদ দৌড়ে আবিরের কাছে যেতে চাইল। জ্যাঠা, কিছু একটা করুন, আবিরবাবু মরে যাবে। নিবারণ জ্যাঠা বললেন, এখনই সময়, ও দুর্বল হয়ে পড়েছে, সত্যটা ওকে ভেঙে দিয়েছে। পল্টু, ওঝাকে বল এক্ষুনি মন্ত্র পড়তে, এই সুযোগে আত্মাটাকে শরীর থেকে আলাদা করতে হবে। ওঝা তার ঝুলি থেকে সর্ষে দানা আর পোড়া হলুদ বের করে বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে আবিরের দিকে ছুঁড়ে মারল। ওং হ্রিং ক্লিং শরীর ছাড়, মায়া ছাড়, যা চলে যা। সর্ষে দানাগুলো আবিরের গায়ে লাগতেই যেন আগুনের ফুলকি ছুটল। আবির যন্ত্রণায় বেঁকে গেল। তার ভিতর থেকে নন্দিনীর আত্মার শরীরের দখল রাখার জন্য শেষ যুদ্ধ শুরু করল। আমি যাব না, আমি প্রীতমকে ছাড়া যাব না, ও আমার, এই হার আমার। কিন্তু আবিরের নিজের সত্তাটিও এবার জেগে উঠল। সে বুঝতে পারল নন্দিনী প্রেমিকা নয়, নন্দিনী এক ট্র্যাজিক ভুল, এক খুনি। আবির মনে সমস্ত শক্তি একত্র করে চিৎকার করে উঠল, বেরিয়ে যা, তুই খুনি, তুই প্রীতমকে মেরেছিস। বটগাছের নিচে পড়ে থাকা সেই খুলিটা হঠাৎ নড়ে উঠল। বাতাসের তোড়ে সেটা আগুনের দিকে গড়িয়ে গেল। এবং ঠিক তখনই জঙ্গলের অন্ধকার চিরে পূব আকাশে বিদ্যুৎ চমকাল। ঝড় আসছে, প্রকৃতির নিজস্ব প্রলয়ঙ্করী ঝড়। আকাশ চিরে যখন প্রথম বজ্রপাতটা হলো, তখন মনে হলো ছায়াবিথির ওপর আকাশ ভেঙে পড়বে। বাতাসের বেগ মুহূর্তের মধ্যে দ্বিগুণ হয়ে গেল। ঝড়ের ঝাপটায় গ্রামবাসীদের মশালগুলো নিভু নিভু। নিবারণ জ্যাঠা চিৎকার করে উঠলেন, আগুন নিভতে দিস না, আগুন নিভলেই ও ছাড়া পেয়ে যাবে, তখন কাউকেই আর বাঁচানো যাবে না। কিন্তু প্রকৃতির সাথে লড়াই করা কঠিন। মুষলধারে বৃষ্টি শুরু হলো। আগুনের বৃত্তটা ছোট হয়ে আসছে, আর সেই সুযোগে আবিরের শরীরের ভেতর থাকা নন্দিনী আরও শক্তিশালী হয়ে উঠছে। আবিরের শরীরটা এখন আর মানুষের মতো নড়ছে না, সে একটা ভাঙা পুতুলের মতো এদিক ওদিক দুলছে। তার এক হাতে ধরা সেই পোড়া খুলি, অন্য হাতে সে নিজের গলার টুটি চেপে ধরেছে। জ্বলব, আমি আবার জ্বলব, প্রীতম যেখানে পুলেছে আমিও সেখানে পুরব, আর তোকেও নিয়ে যাব। নন্দিনীর গলায় এখন শুধুই পাগলামি। 50 বছর আগের সেই আগুনের স্মৃতি তাকে উন্মাদ করে দিয়েছে। সে আবিরকে দিয়ে জোর করে জ্বলন্ত মশালের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সে চায় আবিরকে জ্যান্ত পুড়িয়ে মারতে, ঠিক যেমনটা প্রীতমের সাথে হয়েছিল। না, আমি মরব না। আবিরের নিজের সত্তা ভেতর থেকে আর্তনাদ করে উঠল। সে প্রাণপণে পা দুটো মাটিতে গেঁথে ফেলার চেষ্টা করল, কিন্তু নন্দিনীর শক্তি তার চেয়ে অনেক বেশি। ওঝা তার মন্ত্র পড়া থামিয়ে দিলেন। বৃষ্টির জলে তার সর্ষে আর হলুদ ধুয়ে গেছে। তিনি হতাশ গলায় বললেন, আমার আর কিছু করার নেই জ্যাঠা, এ আত্মা দরো জেদি, এ শরীর না নিয়ে যাবে না। আছে, উপায় আছে। নিবারণ জ্যাঠা বৃষ্টির মধ্যে ভিজে কাঁপতে কাঁপতে এগিয়ে গেলেন। ওর সমস্ত শক্তি ওই হাড়ের মধ্যে। আবির, হাড়টা আগুনে ফেলে দে। আবিরের কানে কথাটা গেল কিনা বোঝা গেল না। তার হাতটা খুলিটাকে আঁকড়ে ধরে আছে, যেন ওটা তার প্রাণ ভোমরা। নন্দিনী খুলিটা ছাড়তে নারাজ। না, এ প্রীতম, আমি প্রীতমকে ছাড়ব না। আবিরের ডান হাত, যেটা নন্দিনীর নিয়ন্ত্রণে, খুলিটাকে বুকের কাছে ধরে রেখেছে, আর বাম হাত, যেটা এখনও কিছুটা আবিরের নিয়ন্ত্রণে, চেষ্টা করছে ডান হাতটাকে ছাড়াতে। নিজের শরীরের ওপর নিজেরই যুদ্ধ। হরিপদ আর সহ্য করতে পারল না। সে নিজের জীবনের মায়া ত্যাগ করে আগুনের বৃত্তের ভেতর ঝাঁপ দিল। বাবুরে, ফেলুন ওটা, ফেলে দিন। হরিপদ আবিরের ডান হাতটা ধরে হ্যাঁচকা টান দিল। নন্দিনী হিংস্র হয়ে উঠল। আবিরের হাত দিয়ে সে হরিপদর গলা টিপে ধরল। এক হাতেই হরিপদকে শূন্যে তুলে ফেলার মতো শক্তি এখন তার গায়ে। সরে যা তুচ্ছ মানুষ। হরিপদর চোখ উল্টে যাচ্ছে। আবির দেখল তার চোখের সামনে তার নিজের হাতেই একটা নিরীহ মানুষ মারা যাচ্ছে। এই দৃশ্য আবিরের ভেতরে সুপ্ত শেষ শক্তিটুকু জাগিয়ে তুলল। না, সে খুনি হতে পারবে না। নন্দিনী খুনি হতে পারে, কিন্তু আবির নয়। আবির শরীরের সমস্ত স্নায়ু একত্র করে একটা প্রচণ্ড ঝাঁকুনি দিল। আহ! চিৎকার করে আবির হরিপদকে ছেড়ে দিল। হরিপদ ছিটকে গিয়ে আগুনের বাইরে পড়ল। এবার আবির তার ডান হাতটার দিকে তাকালো। হাতটা কাঁপছে,
খুলিটা যেন হাতের সাথে আঠা দিয়ে লাগানো। নন্দিনী মস্তিষ্কের ভেতর থেকে চিৎকার করছে, ছাড়িস না, ওটা আমাদের ভালোবাসার শেষ চিহ্ন। আবির দাঁতে দাঁত চেপে বলল, এটা ভালোবাসা নয় নন্দিনী, এটা মৃত্যু। প্রীতম মুক্তি চায়, আর আমিও মুক্তি চাই। আবির জোর করে আগুনের দিকে এগোলো। বৃষ্টির জলে আগুন নিভে আসছে, শুধু একটা মশাল এখনও টিমটিম করে জ্বলছে। আবির তার ডান হাতটা আগুনের উপর ধরল। আগুনের তাপে হাত পুড়ছে, চামড়া ঝলসে যাচ্ছে, কিন্তু আবির হাত সরাল না। খুলিটা আগুনের শিখার ঠিক ওপরে। না, না, করিস না। নন্দিনী আর্তনাদ করে উঠল। মনে হলো আবিরের শরীরের ভেতর কেউ ছুরি চালাচ্ছে। প্রীতমকে যেতে দাও নন্দিনী, মুক্তি দাও। আবির শেষবারের মতো একটা হ্যাচকা টান দিল এবং খুলিটা তার হাত থেকে খসে সরাসরি জ্বলন্ত মশালের ওপর পড়ল। খটাস! পুরনো হাড় আগুনের তাপে মুহূর্তের মধ্যে ফেটে গেল, আর সাথে সাথে আবিরের শরীর থেকে এক আকাশ ফাটানো চিৎকার বেরিয়ে এলো। সেই চিৎকার মানুষের নয়, দানবের। কালো ধোঁয়ার কুণ্ডলী আবিরের নাক, মুখ, কান দিয়ে ফিনকি দিয়ে বেরিয়ে এলো। মনে হলো আবিরের শরীরের ভেতর কেউ ভ্যাকিউম ক্লিনারে শুষে নিচ্ছে। সেই কালো ধোঁয়া আগুনের ওপর পাক খেতে লাগল। ধোঁয়ার ভেতর নন্দিনীর মুখটা একবার স্পষ্ট হয়ে উঠল, যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া, কিন্তু একই সাথে এক অদ্ভুত শান্তির ছাপ সেই মুখে। প্রীতম। বাতাসে মিলিয়ে গেল সেই শব্দ। খুলিটা পুড়ে ছাই হয়ে মাটির সাথে মিশে গেল। আবিরের শরীরটা থরথর করে কাঁপতে লাগল। সে আকাশের দিকে মুখ তুলে দাঁড়াল। বৃষ্টির জল তার পোড়া হাত, রক্তাক্ত শরীর ধুয়ে দিচ্ছে। সে টলটল করে দু পায়ে এগোল, তারপর ধপ করে কাদার মধ্যে পড়ে গেল। সব শান্ত, ঝড় থেমে গেছে, আগুন নিভে গেছে, শুধু অন্ধকারের মধ্যে গ্রামবাসীদের ভারী নিঃশ্বাসের শব্দ। হরিপদ কাদার মধ্যে থেকে উঠে হামাগুড়ি দিয়ে আবিরের কাছে গেল। সে আবিরের বুকে কান পাতল। সবাই রুদ্রশ্বাসে অপেক্ষা করছে, বেঁচে আছে। হরিপদ মুখ তুলল, তার চোখে জল, কিন্তু মুখে হাসি। ধক ধক করছে, বাবু বেঁচে আছেন। গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তারা জানত না আবিরের শরীর বেঁচে থাকলেও তার মনটা হয়তো ওই অন্ধকারের ওপারেই কোনো এক জায়গায় আটকে আছে। বটগাছের ওপর থেকে একটা প্যাঁচা ডেকে উঠল। রাত শেষ হয়ে আসছে, ভোরের আলো ফোটার আগে এটাই অন্ধকারের শেষ প্রহর। জানলার সার্সি ভেদ করে সকালের নরম রোদ এসে পড়ল আবিরের চোখে। সে চোখ মেলল। মাথার ওপর পরিচিত ছাদ, সিলিং ফ্যানটা খুব ধীরে ঘুরছে। আবির উঠে বসতে চাইল, কিন্তু পারল না। সারা শরীরে অসহ্য ব্যথা, বিশেষ করে ডান হাতটায়। সে তাকিয়ে দেখল হাতটা সাদা ব্যান্ডেজে মোড়ানো, পোড়া চামড়ার ওপর মলম লাগানোর একটা কড়া গন্ধ নাকে আসছে। বাবু, জ্ঞান ফিরেছে? হরিপদা দরজা ঠেলে ঢুকল, তার হাতে এক বাটি গরম দুধ। বৃদ্ধের চোখে মুখে গত রাতের ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু ঠোঁটের কোণে এক চিলতে স্বস্তির হাসি। আমি বেঁচে আছি কাকা। আবিরের গলাটা ভাঙা, স্বর বেরোচ্ছে না। হরিপদ বিছানার পাশে টুল টেনে বসল। আছেন বাবু, সাক্ষাৎ যমদূতের মুখ থেকে ফিরে এসেছেন। গ্রামের লোকেরা আপনাকে ধরাধরি করে এখানে নিয়ে এসেছে। ওঝা বাবা ক্ষতস্থানে লতাপাতা দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছেন। আবির জানলার দিকে তাকাল। আকাশ আজ ঝকঝকে নীল। গতরাতের ঝড়ের কোনো চিহ্ন নেই, শুধু বাগানের ওই কোণটায় হাসনাহানা ঝোপটা পুড়ে ছাই হয়ে কালো দাগ হয়ে আছে। ওরা কি চলে গেছে? আবির ফিসফিস করে জিজ্ঞেস করল। হরিপদ দীর্ঘশ্বাস ফেলল। চলে গেছে বাবু। কাল রাতে ওই খুলি পোড়ানোর পর সব শান্ত হয়ে গেছে। এই বাড়ির বাতাস আজ অনেক হালকা, কোনো গন্ধ নেই, কোনো শব্দ নেই। আবিরের দৃষ্টি গেল তার বাম হাতের দিকে, অনামিকা আঙুলটা। আশ্চর্য, আংটিটা নেই। যে আংটিটা চামড়ার সাথে মিশে গিয়েছিল, যেটা হাজার চেষ্টা করেও খোলা যায়নি, সেটা আজ উধাও। আবির বিছানার পাশে মেঝের দিকে তাকাল। সেখানে পড়ে আছে সেই নীল পাথরের আংটি, দুটুকরো হয়ে ভেঙে গেছে। পাথরটা ধূসর হয়ে গেছে, তার জৌলু ছাড়িয়েছে, যেন তার ভেতরের প্রাণ শক্তিটুকু বেরিয়ে গেছে। ওরা মুক্তি পেয়েছে, আবির বিড়বিড় করে বলল। ওরা একসাথে চলে গেছে। দুপুর 12টা। আবির তৈরি, তার ব্যাগপত্র সব গাড়িতে তোলা হয়েছে। ড্রাইভার রতন আজ আর ভয় পাচ্ছে না, সে নিশ্চিন্ত মনে গাড়ির কাজ মুছছে। আবির শেষবারের মতো ছায়াবেথী ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। সেই পিয়ানো,
সেই ঝাড়বাতি, সেই ধুলোমাখা আসবাব, সবই আছে, কিন্তু প্রাণটা নেই। বাড়িটাকে এখন শুধুই এক স্তূপ ইট, কাঠ, পাথর মনে হচ্ছে। চলুন বাগু, হরিপদ ডাকল। আবির ধীর পায়ে দরজার দিকে এগোলো, কিন্তু চৌখাট পার হবার আগে সে একবার থামল। একটা শেষ অনুভূতি। হঠাৎ আবিরের মনে হলো কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার আর কোনো ভয়ের অনুভূতি নেই, কোনো পচা গন্ধ নেই, কোনো হিমশীতল স্পর্শ নেই, আছে এক অদ্ভুত উষ্ণতা। আবির পেছনে ফিরল না। সে জানে পেছনে কেউ নেই, আবার কেউ একজন আছেও। বাতাসে খুব মৃদু একটা সুবাস ভেসে এলো। হাসনাহেনা নয়, রজনীগন্ধা, পবিত্র স্নিগ্ধ এক গন্ধ। একটা অদৃশ্য হাত খুব আলতো করে আবিরের কান স্পর্শ করল। তারপর সেই স্পর্শটা নেমে এলো তার ব্যান্ডেজ করা ডান হাতে, যেন কেউ খুব আদরে, কৃতজ্ঞতায় হাতটা ধরে আছে। ধন্যবাদ। বাতাসের ফিসফিসানি আবিরের কানে এলো, কিন্তু এটা নন্দিনীর সেই ধুতুরে গলা নয়, এটা এক শান্ত সুখী নারীর কণ্ঠস্বর। আর তার সাথে মিশে আছে আরেকজন পুরুষের কণ্ঠস্বর, প্রীতমের। আবিরের চোখ ভিজে এলো। সে অনুভব করল তার চারপাশ ঘিরে এক অদৃশ্য আলিঙ্গন, মৃত্যুর ওপার থেকে আসা এক কৃতজ্ঞতার আলিঙ্গন। ওরা তাকে মারতে চায়নি, ওরা শুধু মুক্তি চেয়েছিল। আবির ছিল তাদের সেই মুক্তির মাধ্যম। ভালো থেকো তোমরা, মনে মনে আবির বলল। যেখানেই থাকো, একসাথে থেকো। স্পর্শটা ধীরে ধীরে মিলিয়ে গেল। বাতাসটা শান্ত হলো। আবির চোখ মুছে বাইরে বেরিয়ে এলো। রোদটা বেশ কড়া, কিন্তু গায়ে লাগছে না। গাড়ি স্টার্ট দিল। চাকা গড়াতে শুরু করল পাহাড়ি পথ ধরে। আবির জানলা দিয়ে মুখ বের করে পেছনে তাকালো। ছায়াবিথি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। দোতলার সেই বারান্দায় যেখানে সে প্রথম দিন ছায়া দেখেছিল, আজ সেখানে কেউ নেই। শুধু একটা ভাঙা ইজি চেয়ার বাতাসে দুলছে। না, ভুল দেখল আবির। বারান্দার রেলিংয়ের ধারে দুটো পায়রা বসে আছে, পাশাপাশি, একে অপরের গায়ে গা লাগিয়ে। গাড়িটা বাঁক নিতেই পায়রা দুটো একসাথে ডানা মেলে নীল আকাশে উড়ে গেল। আবির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করল। তার গলার কাছে এখনও সেই কালশিটে দাগটা আছে, হাতে পোড়া ঘা। এগুলো হয়তো একদিন মিলিয়ে যাবে, কিন্তু এই কটা দিনের স্মৃতি, সেটা তার সাথেই থেকে যাবে। কারণ সে জানে, ভালোবাসার জন্য মানুষ শুধু বাঁচে না, ভালোবাসার জন্য মানুষ মরেও আবার ফিরে আসে। গাড়ি কুয়াশা ভেদ করে শহরের দিকে ছুটল। পেছনে পড়ে রইল এক অভিশপ্ত বাড়ি আর এক পবিত্র প্রেমের উপাখ্যান। 1 মাস কেটে গেছে। দার্জিলিংয়ের পাহাড়ে এখন বসন্ত। কুয়াশার চাদর সরে গিয়ে ঝকঝকে নীল আকাশ উঁকি দিচ্ছে। ছায়াবিথির সেই হাসনাহেনা ঝোপটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু আশ্চর্য ব্যাপার হল, গত 1 মাসের বৃষ্টিতে সেই পোড়া ছাইয়ের ভেতর থেকে কচি সবুজ পাতা মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রকৃতিই তার নিজের নিয়মে ক্ষত সারিয়ে তুলছে। হরিপদ আজ শেষবারের মতো এই বাড়িতে এসেছে। কলকাতা থেকে বড় সাহেব, বর্তমান মালিক, চিঠি পাঠিয়েছেন। এই বাড়ি আর ভাড়া দেওয়া হবে না, এটাকে চিরতরে তালাবন্ধ করে রাখা হবে। হরিপদর দায়িত্ব হল সব আসবাবপত্র সাদা চাদর দিয়ে ঢেকে দেওয়া। দোতলার বারান্দায় এসে হরিপদ থমকে দাঁড়াল। বারান্দার এক কোণে সেই পুরনো ইজি চেয়ারটা রাখা, বেতের তৈরি, হাতলগুলো মেহগিনি কাঠের। আবিরবাবু যাওয়ার দিনও এটা এখানেই ছিল। হরিপদ ধীর পায়ে চেয়ারটার দিকে এগিয়ে গেল। শূন্য চেয়ার, কেউ নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, চেয়ারটা খুব পরিষ্কার। বাড়ির বাকি সব আসবাবপত্রে 1 মাসে ধুলোর আস্তরণ জমেছে, মাকড়সার জাল বোনা হয়েছে। শুধু এই চেয়ারটাতে এক বিন্দু ধুলো নেই, যেন কেউ নিয়মিত এটা মুছে রাখে, বা কেউ নিয়মিত এতে বসে থাকে। হরিপদ সাদা চাদরটা হাতে নিয়ে চেয়ারটা ঢাকতে গেল। হঠাৎ বাতাস দিল, বসন্তের ফুরফুরে বাতাস। সেই বাতাসের ঝাপটায় হরিপদর হাতের চাদরটা উড়ে গিয়ে পড়ল রেলিংয়ের ওপর। আর ঠিক তখনই শব্দটা হলো ক্যাচ ক্যাচ। হরিপদ চমকে উঠল। তার চোখের সামনে শূন্য ইজি চেয়ারটা দুলতে শুরু করেছে। বাতাসের তোড়ে নয়, খুব ধীর লয়ে, ছন্দ মেনে দুলছে, ঠিক যেমন করে কেউ আরাম করে বসে থাকলে দোলে। ভয়? না, হরিপদর আজ আর ভয় করল না। সে বরং একটা অদ্ভুত শান্তি অনুভব করল। বাতাসে একটা মৃদু গন্ধ ভেসে এলো। পচা গন্ধ নয়, উগ্র হাসনাহেনাও নয়, এক স্নিগ্ধ চন্দন আর বুনো ফুলের গন্ধ। চেয়ারটা দুলছে, ক্যাচ
ক্যাঁচ। মনে হলো অদৃশ্য কেউ একজন সেখানে বসে পাহাড় দেখছে, আর তার পায়ের কাছে মেঝের ওপর বসে আছে একজন আর একজনের চুলে বিলি কেটে দিচ্ছে। হরিপদ মাটির দিকে তাকিয়ে হাসল। সে নিচু হয়ে মেঝেতে পড়ে থাকা চাদরটা তুলল, কিন্তু সে আর চেয়ারটা ঢাকল না। থাক, হরিপদ বিড়বিড় করে বলল, ওনারা একটু হাওয়া খাক, এত বছর পর সংসার পেতেছেন। হরিপদ ঘর থেকে বেরিয়ে এলো। দরজাটা ভেজিয়ে দেওয়ার আগে সে শেষবারের বারান্দার দিকে তাকালো। চেয়ারটা এখনও দুলছে, আর বিকেলের সোনালি রোদ এসে পড়েছে সেই শূন্য কেদারার ওপর। রোদ আর ছায়ার খেলায় মনে হলো ওখানে শূন্যতা নেই, ওখানে পূর্ণতা আছে। বইয়ের নামটা হয়তো কেউ একজন ছিল, কিন্তু হরিপদ জানে কথাটা ভুল। কেউ একজন ছিল না, কেউ একজন এখনও আছে।